feel the real fear. প্রিয় লিসেনার্স, আমাদের এবারের ঈদ স্পেশাল এপিসোডটি ব্ল্যাক ম্যাজিক স্পেশাল। কারণ হচ্ছে যে আমাদের এবারের এপিসোডের সিংহভাগ ঘটনাই ব্ল্যাক ম্যাজিককে কেন্দ্র করে, সবগুলো না, সিংহভাগ। এই জন্য আমরা এটার নাম দিয়েছি ব্ল্যাক ম্যাজিক স্পেশাল। ব্ল্যাক ম্যাজিকের ঘটনাগুলো অনেকটা একই রকম, হয়তো এই জন্য একঘেয়েমি লেগে যেতে পারে, যার কারণে আমরা কয়েকটি ঘটনা একটু ভিন্ন রকমের রেখেছি, কিন্তু সিংহভাগ ঘটনাই ব্ল্যাক ম্যাজিক কেন্দ্রিক। আশা করছি আমাদের এবারের এপিসোডটি আপনাদের সকলের ইনশাল্লাহ ভালো লাগবে। চলুন প্রিয় লিসেনার্স, আমরা ঘটনায় চলে যাই। প্রথম যে ঘটনাটি আমি আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে পশ্চিমবঙ্গের স্বরূপনগর থানার অন্তর্গত সারাপুল ডাকবাংলো গ্রাম থেকে ফিরোজ ইসলাম গাজী ভাই পাঠিয়েছেন। ফিরোজ ইসলাম গাজী ভাই এর আগেও আমাদেরকে অনেকগুলো ঘটনা পাঠিয়েছেন। পাতালবাসী বইতে ফিরোজ ইসলাম গাজী ভাইয়ের ঘটনাও আমরা অন্তর্ভুক্ত করেছি। চমৎকার চমৎকার ঘটনা তিনি পাঠান। তো যেই ঘটনাটি মূলত আমাদেরকে পাঠিয়েছেন, এই ঘটনাটি আমি খুব ভালো করে পড়লাম, আমার কাছে ভালো লেগেছে। আসলে ব্ল্যাক ম্যাজিকের কোনো ঘটনাই ভালো না, কষ্ট লাগার কথা। হয়তোবা আপনাদের ভালো লাগবে ঘটনাটা শুনে, এই আঙ্গিকে ভালো লেগেছে। চলুন মূল ঘটনায় চলে যাই। তো মূল যেই ব্যাপারটি সেটি হলো, এটি যার সঙ্গে ঘটেছে তিনি এই ফিরোজ ইসলাম গাজী ভাইয়েরই খুব ঘনিষ্ঠ একজন বন্ধু, তার নাম হচ্ছে শাহরুখ হোসেন। তো শাহরুখ ভাইয়ের বিয়ের জন্য একটি মেয়ে পছন্দ করে তার আব্বা আম্মা। পাত্র এবং পাত্রী দুজনই দুজনকে পছন্দ করেন। যথারীতি দুই পরিবারের সম্মতিতে বিয়ে হয়ে যায়। শাহরুখ ভাইয়ের সবকিছু ঠিকঠাক চলছিল। বিয়ের কিছুদিন পরে শাহরুখ ভাইয়ের স্ত্রী তার বাপের বাড়িতে বেড়াতে যান, সেখানে কিছুদিন থাকবেন বলে। শাহরুখ ভাই সাথে গিয়েছিলেন, ওখানে দু একদিন থেকে আবার তিনি নিজের বাড়িতে চলে আসেন। রাতের বেলা খাওয়া দাওয়া শেষে শুয়ে পড়েন। এখান থেকে শুরু হয় একটি অস্বাভাবিক ঘটনা। এই প্রথম সে তার চিরপরিচিত ঘরের ভেতর অন্য কারোর উপস্থিতি অনুভব করছে। ওই রাতে ঘরের ভেতর তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেক বেশি মনে হচ্ছে কেউ প্রচন্ড রাগে গড়গড় করছে। ঘরের ভেতর আসবাবপত্র একে একে পড়ে ভেঙে যেতে লাগলো। এমত অবস্থায় শাহরুখ ভাই তার আব্বা আম্মাকে ডাকেন। তারা কিন্তু এসব কিছুই জানে না। তো তারা শাহরুখ ভাইয়ের রুমে এসে দেখলেন যে ঘরের ভেতরে একদম তছনছ অবস্থা। ঘরে আলো জ্বালার পর তারা দেখলো ঘরে যে সিলিং ফ্যানটি রয়েছে, ওই সিলিং ফ্যানের যে পাখা, ওই পাখার উপরে একটি হুতুম পেঁচা বসে আছে। অবাক কাণ্ড, একটু আগে তো ফ্যান চলছিল, হঠাৎ করে ফ্যান থেমে গেল কিভাবে? তারা দেখলেন যে ফ্যানের সুইচটা দেয়া আছে, কিন্তু ফ্যান থেমে আছে, ওটা ঘুরছে না। কারণ ওই একটি বড় সাইজের হুতুম পেঁচা বসে আছে, তো হয়তোবা ওই লোডে ফ্যানটি ঘুরতে পারছে না। কিন্তু ঘুরন্ত ফ্যান কিভাবে থেমে গেল? হঠাৎ করে হুতুম পেঁচা যদি বসার চেষ্টা করে তাহলে তো ফ্যানের বাড়িতে পড়ে যাওয়ার কথা, কিন্তু না, তা হয়নি। তারা খুব অবাক হয়। তো শাহরুখ ভাইয়ের আব্বা মা রুমে আসার পর পেঁচাটি উড়ে ছোট্ট একটা ভেন্টিলেটর আছে সেটি দিয়ে বেরিয়ে যায়। এসব দেখে শাহরুখ ভাইয়ের আব্বা আম্মা পরের দিন এক ইমাম সাহেবের সাথে দেখা করেন, কাল বিলম্ব না করে। ওনারা আসলে এটা স্বাভাবিকভাবে নেননি মোটেও, ওনারা দ্রুত ইমাম সাহেবের সাথে দেখা করেন। তো তিনি যে কাজটি করেন, তিনি ঘর বন্ধ করে দেন, কিছু আমল করার উপদেশ দেন এবং 4টে পেরেক দোয়া পড়ে ফু দিয়ে বাড়ির 4 কোণে পুঁতে দেন। তো এখানে বলে রাখা ভালো যে শাহরুখ ভাই কিন্তু এসব কিছু বিশ্বাস করতেন না, মানে এই জিন, ভূত, তাবিজ, কবজ, টোটকা, রুকিয়া, এসব কোনো কিছুতেই তার বিশ্বাস ছিল না। তার পিছনে অবশ্য কারণ আছে, কারণ প্রকৃত আলেম বা ভালো মাপের কবিরাজ তিনি তখনও দেখেননি। যা দু একজনকে চিনতেন, এদের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা ছিল। আর এই ধরনের লোকদেরকে দিয়ে যখনই উনি দেখেছেন যে কোনো কাজ করানো হয়েছে, এগুলোতে কোনো কাজই হয়নি, কোনো উপকার তো হয়ই নাই, বরঞ্চ তাদের এই সমস্ত কাজকাম দেখে শাহরুখ ভাইয়ের মনের ভেতরে এই বিষয়ের উপর একটা অবিশ্বাস জন্মে গেছে। যাই হোক, ওই হুজুর যে কাজটি করে দিয়ে গেলেন, কোনো উপকার হলো না। রাতের বেলা শাহরুখ ভাই তার রুমে ঘুমাইতে পারেন না। তো এমনভাবে চলছিল দিন। ভাবি বাপের বাড়ি থেকে চলে আসার পর থেকে সবকিছু একদম স্বাভাবিক, কিন্তু শুরু হয় নতুন আরো একটি ভয়ানক ঝামেলা। কোনটা আসল ভাবি মানে শাহরুখ ভাইয়ের ওয়াইফ আর কোনটা নকল ভাবি, এইটাই বোঝা হয়ে যায় মুশকিল। দেখা যাচ্ছে শাহরুখ ভাই ঘরের ভেতর থেকে তার ওয়াইফকে বলল, একটু পানি দিয়ে যাও তো।
সঙ্গে সঙ্গে তার ওয়াইফ পানি নিয়ে হাজির। পানি খাওয়ার পর ভাবি ঘর থেকে বের হয়ে আসে, মানে তার ওয়াইফ ঘর থেকে বের হয়েছে। পরে দেখে আবার তার ওয়াইফ পানি নিয়ে হাজির। তখন শাহরুখ ভাই বলে, কি হলো, এই তো পানি দিয়ে গেলে, আবার এখন কেন আসছো? তখন তার ওয়াইফ বলে, কি বলো পানি নিয়ে আসছি মানে? আমি তো এই যে মাত্র পানি নিয়ে আসলাম, আমি তো এর আগে আসিনি। শাহরুখ ভাই তখন চিন্তা করে, কি ব্যাপার, আমার ওয়াইফকে আমার সাথে মজা করতেছে নাকি? হতে পারে মজা করতেছে, নতুন বিয়ে তো, হাসি ঠাট্টা তারা করতেই পারে। তো এমন ঘটনা বেশ কয়েকবার ঘটে। দেখা যাচ্ছে শাহরুখ ভাই কোথায় বেরোবেন, কোনো একটা জিনিস খুঁজে পাচ্ছেন না, যেমন চিরুনি, মানি ব্যাগ। তখন সে তার ওয়াইফকে বলে, এই চিরুনি কোথায় বা মানি ব্যাগ কোথায়? তখন তার ওয়াইফ এসে খুঁজে বের করে দেয়। অথচ তিনি যখন ঘর থেকে বের হবেন, তিনি দেখছেন তার ওয়াইফ রান্নাঘরে রান্না করছে। তখন শাহরুখ ভাই বলে যে, কি ব্যাপার, তুমি রান্নাঘরে, তো আমার চিরুনি খুঁজে দিলে কখন বা মানি ব্যাগ খুঁজে দিলে কখন? তখন তো ওনার ওয়াইফ মনে আকাশ থেকে বলে, কি বলো, চিরুনি মানি ব্যাগ এসব কি বলছো? আমি তো রান্নাঘরে, আমি তো যাই না, তোমার ডাক আমি শুনিই নেই। তো প্রথম প্রথম যখন এসব ঘটনা ঘটতে থাকে, তখন ওনার ওয়াইফ মনে করে যে তার হাজবেন্ড তার সাথে মজা করছে, আর শাহরুখ ভাই উনি মনে করেন যে তার ওয়াইফ তার সাথে মজা করছে। এভাবে প্রথম কয়েকদিন তারা এই বিষয়টাতে তেমন কোনো গুরুত্ব দেয়নি। কিন্তু একদিন ঘটে একটি ব্যাপার। শাহরুখ ভাই রাতের বেলা বাড়ি এসে দেখেন যে ওনার ওয়াইফ বারান্দায় বসে চুল আঁচড়াচ্ছে। তো সাধারণভাবে গ্রামের মহিলারা সন্ধ্যার পরে চুল আঁচড়ায় না, হয়তো বা ঘুমের আগে আয়নার সামনে দাঁড়িয়ে চুল বাঁধতে পারে বা আঁচড়াতে পারে, কিন্তু সন্ধ্যার পরে বারান্দায় বসে চুল আঁচড়ানো এটা খুব একটা দেখা যায় না। তো উনি এটা দেখেছেন, কিছু না বলে সরাসরি তার ঘরে ঢুকে যান। ঘরে ঢুকে আলো জ্বালেন। তো উনি জামা কাপড় চেঞ্জ করতে করতে হঠাৎ করে চমকে ওঠেন, আরে এই মাত্র আমার ওয়াইফকে দেখলাম বারান্দায় বসে চুল আঁচড়াচ্ছে, এখন দেখি খাটের উপর সে গভীর ঘুমে বিভোর। তাহলে বাইরে কে? উনি আবার বারান্দায় উকি দেন যে আমি কি আসলে ঠিক দেখলাম। উনি বারান্দায় উকি দিয়ে দেখেন যে তার ওয়াইফ চুল আঁচড়িয়েই যাচ্ছে। আবার ঘরের ভিতর তাকিয়ে দেখেন তার ওয়াইফ ঘরের ভিতর ঘুমিয়ে আছে। এখন উনি চিন্তা করেন যে এত রাতে সাধারণত বাড়ির কোনো মহিলা বা গ্রামের মহিলারা কিন্তু বারান্দায় বসে চুল আঁচড়ায় না। সারাদিনে এত সময় থাকতে রাতের বেলায় এভাবে চুল আঁচড়াবে। এখন যেহেতু উনি দুই জায়গায় দুজনকে দেখছিলেন, এই কারণে উনি বারান্দায় না গিয়ে বুদ্ধি করে উনি বিছানায় গিয়ে তার ওয়াইফকে ঘুম থেকে ডেকে তোলেন, বলে আসো তো বারান্দায়। তো দুজন একসাথে বারান্দায় এসে দেখে কিছুই নেই। তখন কি হয়েছে সেটা জানার জন্য যখন ওনার ওয়াইফ জিজ্ঞেস করে, তখন উনি সব বিষয় খুলে বলেন। তখন ওনারা দুজনেই বুঝতে পারেন যে এই যে কয়েকদিন ধরে যে ঘটনা ঘটছে এটা কোনো সাধারণ ব্যাপার নয়। তার ওয়াইফের রূপ ধরে এখানে এমন কেউ এসেছে যে বারবার তাকে দ্বিধাদ্বন্দ্বে ফেলে দিচ্ছে। তো শাহরুখ ভাই এবার একজন ভালো কবিরাজের সন্ধান পেয়ে সেখানে যান, কিন্তু কবিরাজের বাড়ি অনেক দূরে, আর কবিরাজ অনেক বৃদ্ধ হওয়ার কারণে তিনি কোথাও যান না। তার কাছে গেলে তিনি সমস্যার সমাধানের চেষ্টা করেন, কিন্তু সব সমস্যা তো আসলে তার কাছে গিয়ে হবে না, তাকেও তো আসতে হবে। কারণ তিনিও তো মানে খুবই বৃদ্ধ, মানে জার্নি করার মতো অবস্থা কিন্তু তার নাই। তো শাহরুখ ভাই যখন সেই কবিরাজের কাছে যান, তখন সেই কবিরাজ বেশ কিছুক্ষণ ভেবে বলেন, সমস্যার মূল শিকড় তো তোমার বাড়িতেই। আমি এখান থেকে যত কিছু করি না কেন কোনো লাভ হবে না, কারণ তোমাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। এই কথা শুনে শাহরুখ ভাই তো হতবাক। কবিরাজ যেটা বললেন সেটা প্রথমে উনি বিশ্বাসই করে উঠতে পারছিলেন না, কারণ শাহরুখ ভাইয়ের এমন কোনো শত্রু নেই যে তাকে ব্ল্যাক ম্যাজিক করবে। তো যাই হোক, সেই কবিরাজ শাহরুখ ভাইয়ের সাথে একজনকে পাঠিয়ে দেন যিনি তুলা রাশির লোক ছিলেন, এবং তাকে কি কি করতে হবে সবকিছু বুঝিয়ে দেন, যেহেতু উনি বার্ধক্যজনিত কারণে যেতে পারছিলেন না। কবিরাজের বলা নির্দেশনা অনুযায়ী শাহরুখ ভাই এবং সেই লোক বাড়িতে আসে এবং বিশেষ কিছু রিচুয়াল করতে থাকে। এবং বেশ কিছু সময় পরে শাহরুখ ভাইয়ের ঘরের ভেতরে একদম দরজা বরাবর ওই লোকটি বলে যে এখানে খুঁড়তে হবে। বেশ খানিকটা খোঁড়াখুড়ি করে একটি ছোট্ট পুটলি সেখান থেকে উদ্ধার করা হয়। খোলার পর দেখা যায় সেখানে ছোট্ট হাড়ের টুকরো, লম্বা লম্বা চুল, শ্মশানের পোড়া কয়লা, মাটি, কিছু কাপড়ের টুকরো, মনে হচ্ছে কাফনের কাপড়ের টুকরো, এবং সিঁদুর, এই বিভিন্ন ধরনের জিনিস। আর সাধারণত এই ধরনের কাজগুলো করার সময় যে কয়লাগুলো ইউজ করা হয়,
এগুলো শ্মশানের কয়লাই হয়। সেই লোক এই পুটলি খুলে যখনই ওইটার উপর হাত দিয়েছেন, সাথে সাথে মনে হচ্ছে উনি 1000 ভোল্টেজের কারেন্টের শক খেয়েছেন। শককে উনি ছিটকে পড়ে যান এখান থেকে। এরপরে সেগুলি সব একত্র করে হাত না লাগিয়ে গুছিয়ে নিয়ে যাওয়া হয় সেই কবিরাজের কাছে। সেই কবিরাজ ওই জিনিসগুলোর উপরে দোয়া দুরুদ পড়ে পানি ছিটিয়ে দেন, তারপরে সেটাতে হাত দেন। তখন কবিরাজ বলেন যে এগুলোতে এইভাবে সরাসরি হাত দেওয়া ঠিক না, এটা এমন ভয়ানক একটা কালো জাদু এখানে করা হয়েছে যেখানে ডাইরেক্ট হাত দেওয়া যায় না। তোমাদেরকে এই বিষয়টা বলতে ভুলে গিয়েছিলাম, আর আমিও বিষয়টার গুরুত্ব অত ভালোভাবে বুঝতে পারিনি যে কি ধরনের ব্ল্যাক ম্যাজিক ওখানে করা হয়েছে। তো আমি এখন বুঝতে পেরেছি। এরপর কবিরাজ বেশ কিছু সময় নিয়ে তার সাথে থাকা জিনের দ্বারা পুরো ব্যাপারটি জেনে এরপরে শাহরুখ ভাইকে ডাকেন এবং অবাক করার মতো কিছু কথা বলেন। এই কথাগুলোর ভেতরে ভয়ানক এক রহস্য লুকিয়ে রয়েছে। কে করেছিল সে কালো জাদু? চলুন আমরা বিষয়টা জানব। কিন্তু এই বিষয়টা আমার কাছে খুবই অন্যরকম লেগেছে। আপনারা এরকম শুনেছেন কি আমি জানি না। চলুন ঘটনাটা শুনি। তো শাহরুখ ভাই কবিরাজের কাছে জানতে চান এই ঘটনার কিভাবে সূত্রপাত হলো, কোথা থেকে কে আমাকে কালো জাদু করলো। তখন কবিরাজ বলেন সেটা জানতে হলে ফিরে যেতে হবে তোমার অতীতে। তো চলুন প্রিয় লিসেনার্স আমরা শুনি যে কি এমন ঘটেছিল শাহরুখ ভাইয়ের অতীতে। ঘটনার সূত্রপাত হয়েছিল 2013 সালে। শাহরুখ ভাই কলেজ শেষ করে ইন্ডিয়ান আর্মিতে জয়েন করার প্রস্তুতি নেন, কিন্তু শেষমেশ কোনো কারণে চাকরিটা হয়নি। তাই বসে না থেকে টুকটাক কাজ খুঁজতে থাকেন। আর এর পাশাপাশি ওনার আব্বা চাষাবাদ করতেন, শাহরুখ ভাই তাদের সাহায্য করতেন। এইভাবে দিন চলে যাচ্ছিল, বছরের পর বছর চলে যাচ্ছিল। তো এর মধ্যে কি হয় যে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একটি কাজের প্রকল্প চালু করা হয়, যার নাম দেওয়া হয় 100 দিনের কাজের প্রকল্প। এটি মূলত গ্রামে নতুন পুকুর খনন করা, পুরাতন পুকুর সংস্করণ করা বা সংস্কার করা বা আরও কিছু কাজ, মাটি কাটা, রাস্তা বাঁধা, এই ধরনের কাজের জন্য এটা। তো এর জন্য কিন্তু শ্রমিক নেওয়া লাগতো। তো শাহরুখ ভাইয়ের বাড়ি থেকে একটু দূরে শ্মশান এবং তার পাশে এক বিশাল পুরাতন পুকুর। তো সেই পুকুর সংস্কার করার জন্য পুরো পানি মোটর লাগিয়ে সেচে ফেলা হয় এবং সেখানে কাজও শুরু হয়। তো শাহরুখ ভাই সেখানে কাজে যান। যেহেতু তিনি তাগড়া যুবক, তো ওনাকে মাটি কাটার দায়িত্ব দেওয়া হয়। তো কোদাল দিয়ে মাটি কাটতে কাটতে এক পর্যায়ে উনি মাটিতে কোপ বসিয়েছেন। হঠাৎ ওনার কোদালের আগায় কোনো একটা জিনিসের উপস্থিতি অনুভূত হয়। উপরের মাটি সরিয়ে সেখান থেকে ছোট্ট একটি মাটির কলস উদ্ধার করেন। ওই কলসটি বেশ কিছু উপকরণ দিয়ে আটকানো ছিল। কলসটিতে কাদামাটি লেগে থাকার কারণে বুঝতে পারেননি সেটা কি এবং এত সুন্দর করে এই জায়গাতে রাখার কারণ কি ছিল। তো যাই হোক, সেখানে আরও যারা কাজ করছিল তাদের মধ্যে হইচই শুরু হয়ে যায়। চিন্তা করছে এই যে গুপ্তধন পাওয়া গেছে। তো সবাই কাজ ফেলে শাহরুখ ভাই কি পেয়েছে সেটা দেখতে আসে। এক পর্যায়ে শাহরুখ ভাই নিজের হাতে সেটা খোলেন এবং সেই কলসের ভেতর থেকে তেমন কিছুই পাওয়া যায় না। সবাই মনে করেছিলেন যে এর ভিতরে নিশ্চয়ই স্বর্ণ, রৌপ্য, মুদ্রা, গহনা এগুলো পাওয়া যাবে। সবাই আশাহত হয়, কারণ দেখা যায় ওর মধ্যে কাদামাটি মাখা একটি ছোট্ট পুটলি আছে। শাহরুখ ভাই আশা করেছিলেন যে এর ভিতরে এমন কিছু পাবেন যেটা পেয়ে তার দারিদ্র দূরীভূত হবে। এই পুটলি দেখে তার মেজাজ হয়ে যায় গরম। সে কি করে, রাগে সেই পুটলিটি ফুটবলের মতো করে মারে জোরে এক লাথি মারে ফেলে দেয়। আর ওই কলসটি কোদালের উল্টো পিঠ দিয়ে আঘাত করে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ফেলেন। কবিরাজ বলেন যে কি শাহরুখ, এই ঘটনা কি তোমার মনে পড়ে? শাহরুখ বলেন হ্যাঁ মনে পড়ে, কিন্তু এর সাথে ব্ল্যাক ম্যাজিকের সম্পর্ক কি? কবিরাজ বলেন এই পুটলিটা হচ্ছে সেই পুটলি যেটা তুমি লাথি দিয়েছিলে। শাহরুখ ভাই হতবাক হয়ে যায়, আরে বলে কি, এই পুটলি আপনার হাতে আসলো কিভাবে? কবিরাজ বলেন এটা অনেক জটিল একটা বিষয়। এই পুটলিতে যে সমস্ত উপকরণ দিয়ে কলসের মুখ আটকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল এবং অন্য কারোর উপর একটি জিন চালান করে দেওয়া হয়েছিল। তো যেই জিনকে পাঠানো হয় সে হচ্ছে সাহলাত প্রকৃতির এক জিন্নাত। এটি নারী জিন্নাত। এই জিন্নাত মানুষকে গোমরাহ করতে এবং চরম পর্যায়ের গুনাহে লিপ্ত করতে খুবই পারদর্শী। তো
এইখানে একটি বিষয় বলে রাখা ভালো, প্রিয় লিসেনার্স, এই জিন খুব ভয়ানক এক ধরনের জিন। এই সাহলাত হচ্ছে সেই ধরনের জিন্নাত যারা পুরুষ মানুষের স্বপ্নে সুন্দরী নারীর বেশে এসে তারা অবৈধ সম্পর্ক স্থাপন করে। কিন্তু আমরা তো ঘুম ভাঙার পরে কিছুই দেখি না, কিন্তু এই ঘটনার ফলে এই জিন্নাতটা নাকি তারা গর্ভবতী হয় এবং বংশ বিস্তার করে, এবং এদের থেকে যারা জন্ম নেয় এই ধরনের জিনকে বলা হয় নাস নাস। এদের এক হাত, এক পা, এক কান, এক চোখ সব একটা করে থাকে, এবং এই নাস নাস জিনকে দেখলে মনে হবে যে কোনো একটি মানুষকে মাঝখান থেকে চিরে ফেলা হয়েছে। তো প্রিয় লিসেনার্স, কিছুদিন আগে আমরা এই চাঁদপুরের একটি ঘটনা বলেছিলাম। আমি কিন্তু নিজেও জানতাম না ওইভাবে যে নাস নাস জিন সম্পর্কে। যখন এই ঘটনাটি বললাম যে সেখানে গ্রামে এই ধরনের একটা ভয়ানক জিনের আবির্ভাব হয়েছিল, তখন আপনারাই কমেন্ট সেকশনে জানিয়েছিলেন যে ভাইয়া এই জিনটার নাম হলো নাস নাস জিন। তো এই ঘটনা থেকে আমরা এই বিষয়টা আবার ভালো করে জানতে পারলাম। তো এই সাহলাত প্রকৃতির জিন্নাত এটি কোনো একটা ব্যক্তির উপর চালান করে দেওয়া হয়েছিল, যেটি ওই কবিরাজ বলেন। তো যাই হোক, ওই শাহরুখ ভাই যখন সেই কলসটি দীর্ঘদিন পরে ওটা পান এবং খোলেন, এতে যেটা হয় সেটা হলো ওই যা কিছু দিয়ে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল এগুলিতে শাহরুখ ভাইয়ের হাতের ছোঁয়া লেগে যায়, আর শাহরুখ ভাই ওই জিন্নাত দ্বারা পজেস্ট হয়ে যায়। এবং তারপরে যেটা হয় সেটা হলো ওই জিনটি শাহরুখ ভাইয়ের পেছনে লেগে যায়। ওই জিন্নাতটি অন্য আর এক জিনের সাহায্যে সেই পুটলিটি শাহরুখ ভাইয়ের ঘরের ভেতরে একদম দরজার সামনে পুঁতে রেখে আসে, যাতে এই সাহলাত জিন্নাত সরাসরি শাহরুখ ভাইয়ের ঘরে প্রবেশ করতে পারে। আর একদম দরজার সামনে পুঁতে রাখার আরো একটি কারণ হলো, যতই বড় কবিরাজ দ্বারা ঘর বন্ধ করা হোক না কেন, বা যত শক্তিশালী কোনো দোয়া কালাম দ্বারা কোনো ব্যবস্থা গ্রহণ করা হোক না কেন, তাতে কোনো কাজ হবে না। দরজা খুলে যেই ঘরে প্রবেশ করবে এবং ওই পুটলিটি তাকে ডিঙিয়ে যেতে হবে, আর ডিঙিয়ে গেলেই তার শরীরে থাকা সব ধরনের যেই বন্ধনী দেওয়া হয়েছিল, সে যেভাবেই দেওয়া হোক না কেন, দোয়া দূর করে দেওয়া হোক না, সেগুলো কেটে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্যই শাহরুখ ভাই যখন এক কবিরাজের কাছে গিয়েছিল, ওই কবিরাজ যেই ব্যবস্থা দিয়েছিল সেই ব্যবস্থায় কোনো কাজ হয়নি। এবং এখন ব্যাপার যেটা হলো সেটা হলো যে এই কবিরাজের সাথে আরেকজন যে মানুষ ছিল তাকে যখন পাঠিয়েছিল, সে যখন ওই উদ্ধার করেছে জিনিসগুলো, এটাই হচ্ছে সেই পুটলির জিনিস। শাহরুখ ভাই চিন্তা করেছে যে সেই পুটলি তো কবে উনি লাথি দিয়ে ফেলে দিয়েছেন, এই মাটির তলায় কেমনে আসবে। কিন্তু এটা যে এরকম ভয়ানক একটা ব্যাপার ছিল উনি মোটেও চিন্তা করতে পারেনি। তো যাই হোক, ওই জিনের উদ্দেশ্য ছিল শাহরুখ ভাইয়ের ক্ষতি করা, কিন্তু দীর্ঘদিন শাহরুখ ভাইয়ের সাথে থেকে ওই জিন্নাতটি শাহরুখ ভাইকে পছন্দ করতে শুরু করে। এক কথায় ওই জিন্নাতটি শাহরুখ ভাইয়ের প্রেমে পড়ে যায়। ইতোমধ্যে কেটে যায় 3টি বছর, সময় গড়াতে থাকে। শাহরুখ ভাইয়ের কিন্তু বিয়ে হয়ে যায় 2016 সাল। এর ফলে ওই জিন্নাতটি শাহরুখ ভাইয়ের সাথে আগের মতো আসতে পারতো না। তো শাহরুখ ভাই প্রথম যখন তার স্ত্রীর বাপের বাড়িতে বেড়াতে যায়, শাহরুখ ভাইয়ের ঘরের জিনিসপত্র কিন্তু তছনছ করে রেখেছিল। আমরা শুরুতে বলেছি এটা কিন্তু ওই জিনটিই করেছিল। শাহরুখ ভাই বিয়ে করাতে সে বেশ ক্ষিপ্ত হয়, তাই সময় সময় শাহরুখ ভাইয়ের স্ত্রীর বেশে এসে শাহরুখ ভাইয়ের কাছে আসতো। এমনভাবে চলতে থাকে, কিন্তু হঠাৎ একদিন শাহরুখ ভাই দেখে ফেলে এবং বুঝতে পারে এটা তার স্ত্রী নয়, সে তো তার সামনে ঘুমিয়ে আছে। তাই কাল বিলম্ব না করে শাহরুখ ভাই কবিরাজের সাথে যোগাযোগ করে। তো এবার আসি সমাধানের বিষয়ে। কবিরাজ সেই পুটলির সমস্ত উপকরণের কার্যক্ষমতা নষ্ট করে দেন এবং সেগুলো আগুনে পুড়িয়ে ফেলেন। এরপর কবিরাজের পরিচিত সেই যে তুলারাশি ব্যক্তি ছিলেন তার উপরে হাজির করা হয় সেই জিন্নাতকে। সে কোনো মতে শাহরুখ ভাইকে ছাড়তে রাজিই না। কবিরাজের জোর জবরদস্তির এক পর্যায়ে সে চলে যাওয়ার প্রতিশ্রুতি দেয়, ওয়াদা করে সে আর কখনো ফেরত আসবে না। কবিরাজ ওই জিনটিকে কোনো রকম ঝামেলা ছাড়াই চলে যেতে বলে এবং সে চলেও যায়। এরপরে কিন্তু একদম সব স্বাভাবিক, একদম স্বাভাবিক, সবকিছু স্বাভাবিকভাবে চলছে। কিন্তু ব্যাপারটা কি এতই সহজ যে কোনো জিনকে এত সহজে, মানে কোনো জিন এত সহজে কাউকে ছেড়ে দেবে? এইরকম ভয়ানক ব্ল্যাক ম্যাজিকের করার পরেও কোনো মানুষকে জিন এত সহজে মানে ছেড়ে দেবে না। এরপর কেটে যায় আরো 5 বছর, সময়টা 2021 সাল। তো এর ভেতরে শাহরুখ ভাইয়ের একটি কন্যা সন্তান হয়
বয়স 4 বছর, তার নাম হয় রূপা। তো এই রূপা একদিন সন্ধ্যাবেলা বাড়ির উঠোনে খেলা করছিল। এদিকে ভাবি বাড়ির অন্যান্য কাজ করছিল। হঠাৎ দমকা একটি বাতাস আসে, রূপা মাটিতে সেন্সলেস হয়ে পড়ে যায়। বাড়ির সবাই দৌড়ে এসে রূপাকে তুলে নিয়ে ঘরে চলে যায় এবং সবাই দেখে যে রূপার সারা শরীর নীল হয়ে গেছে। তখন সবাই ভাবে যে হয়তো রূপাকে কোনো জিন সাপে কামড় দিয়েছে। মানে গ্রামের লোকজন চিন্তা করে যে জিন সাপ থাকে না, এগুলো কামড় দিয়েছে। কিন্তু না, তেমন কিছুই হয়নি, সে মারা যায়নি। আস্তে আস্তে তার শরীর আবার নীলাভ অবস্থা থেকে আবার স্বাভাবিক হয়ে যায়। চোখে মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফেরানো হয় রূপার। এবার রূপার আচরণে অস্বাভাবিকতা লক্ষ্য করে সবাই। এমন কিছু কথা বলতে থাকে যে 4 বছরের বাচ্চার জানার কথা নয়, আর এই পরিমাণ শক্তি কোনো বাচ্চার শরীরেও থাকার কথা নয়। রূপা কোনো মতে ঘরে থাকতে চাচ্ছে না। ঘরের ভেতরে তালা দিয়ে রূপাকে আটকে রেখে আবার যোগাযোগ করা হয় সেই কবিরাজের সাথে। এদিকে কবিরাজের বয়স তো আরও বেড়ে গেছে, আরও বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত সে। তারপরেও কবিরাজ আবারও বেশ কিছু সময় নিয়ে তার কাছে থাকা জিনের মাধ্যমে সব জেনে তারপরে বলেন, বড় একটা ভুল হয়ে গেছে, আগেই আমাকে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত ছিল। এখন এই মুহূর্তে সমস্যার সমাধান করা যাবে না, কারণ ওই জিনটি রূপাকে পজেস্ট করে ফেলেছে। যেহেতু রূপা ছোট বাচ্চা, তাই তার উপর এই সমস্ত কর্মকাণ্ড প্রয়োগ করা ঠিক হবে না। 4 বছরের বাচ্চার শরীরে এত ধকল সইবে না। রূপার বয়স বাড়ার সাথে সাথে যদি এই সমস্যা চলমান থাকে, তাহলে রূপা সাবালিকা হওয়ার পরে মানে 18 বছর বয়স হলে এই সমস্যার সমাধান হতে পারে। এখন শাহরুখ ভাইয়ের বাড়ির লোকজন কিন্তু কিছুই বুঝতে পারে না। তারা কবিরাজকে প্রশ্ন করে, কি ভুল হয়েছে আপনার, আগেই ব্যবস্থা নেওয়া উচিত ছিল, এর মানেটা কি? একটু ভালো করে বলুন না আমাদেরকে, যে সমস্যার পেছনে বা এই রূপার এই অবস্থার পেছনে আসলে কি বিষয়টি কাজ করছে। কবিরাজ বলে, সাহলাত ও আবার ফেরত এসেছে। আজ থেকে 5 বছর আগে এই মেয়ের বাবা আমার কাছে এসেছে, কিন্তু ওই জিনটি কিন্তু ওয়াদা করেছিল আমার কাছে যে সে কোনো ঝামেলা করবে না আর ফেরত আসবে না, কিন্তু সে তার ওয়াদার খেলাফ করেছে। আর যেহেতু রূপার বয়স কম, তাই সে সবসময় দূর থেকে তার উপর নজর রাখতো এবং সুযোগ বুঝে তার উপর ভর করেছে। কিন্তু চিন্তা নেই, রূপার কোনো রকম ক্ষতি শেয়ার করতে পারবে না, আমি এখনই ব্যবস্থা নিচ্ছি। এই বলে ওই কবিরাজ বিশেষ কিছু দোয়া পাঠ করে রূপার মাথায় ফু দেয়। রূপা আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে। কবিরাজ বলেন যে এখন থেকে রূপাকে সবসময় চোখে চোখে রাখতে হবে এবং 1 বোতল পানি পরে তিনি তাকে দেন এবং বলেন যে যখনই রূপার আচরণে অস্বাভাবিকতা দিকেও লক্ষ্য করে, তখন তার উপর পানি ছিটিয়ে দিতে হবে, সাথে সাথে সে ঘুমিয়ে পড়বে এবং ঘুম থেকে ওঠার পর সে সুস্থ হয়ে যাবে। আর পানি যখন কমে যাবে, তখন এর ভিতরে আবার পানি মিশিয়ে নিয়ে যাবে, এভাবেই চলতে থাকবে। তো এটি ছিল ঘটনা। এরপরে কেটে গেছে আরও বেশ কিছুদিন। এখন পর্যন্ত সবাই ভালো আছে। এখানে একটি ব্যাপার প্রিয় লিসেনার, সেটি হচ্ছে যে আসলে এইভাবে কোনো একটা পুরাতন একটা জিনিস হঠাৎ করে কেউ পেল, রহস্যময় জিনিস তার মধ্যে আছে, সেটি ধরার সাথে সাথে যে ভয়ানক একটি ব্ল্যাক ম্যাজিকের শিকার কেউ হতে পারে, এই ধরনের ঘটনা কিন্তু আমরা আগে সেভাবে পাইনি। তো এটি আমার কাছে খুবই ব্যতিক্রমী একটি ব্ল্যাক ম্যাজিকের ঘটনা ছিল, যে অনেক পুরাতন কিছু ব্যাপার স্যাপার থাকে যে ওই মিশরীয় পদ্ধতি অবলম্বন করে এই ধরনের ভয়ানক ব্ল্যাক ম্যাজিক করলে এইটার মারাত্মক প্রভাব বংশ পরম্পরায় থেকে যায়। তো মনে হচ্ছে যে এরকমই একটা ব্যাপার সেখানে ছিল। প্রিয় লিসেনার্স, আমাদের ফিরোজ ইসলাম গাজী ভাই উনি অনেক কষ্ট করে এই ঘটনাটি লিখে আমাদেরকে পাঠিয়েছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন যে তার আব্বা খুবই অসুস্থ, ওনার আব্বুর একটি কিডনি নষ্ট হয়ে গেছে, অপারেশন করে সেই কিডনিটি বাদ দেওয়া হয়েছে। তারপর উনি ক্যান্সারের পেশেন্ট, ওনার আব্বুকে নিয়ে উনি খুবই ব্যস্ত আছেন, তার চিকিৎসা চলছে। আর ওনাদের পারিবারিক অবস্থাও খুব বেশি আসলে ভালো না এবং আস্তে আস্তে ওনার আব্বা না ফেরার দেশে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, এমনটা মনে হচ্ছে তার কাছে, অথচ ওনারা কিছুই করতে পারছেন না। তো লিসেনারদের কাছে তিনি দোয়া চেয়েছেন তার আব্বুর জন্য, তার পরিবারের জন্য এবং তার জন্য। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনার আব্বাকে দ্রুত শেফা দান করুক, আপনাদেরকে ধৈর্য ধারণ করে এই পরিস্থিতি মোকাবেলা করার তৌফিক দান করুক। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি আশা করছি আপনাদের সকলের ভালো লেগেছে। চলুন আমরা আমাদের পরবর্তী ঘটনায় চলে যাই। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি,
এই ঘটনাটি কিন্তু ব্ল্যাক ম্যাজিক রিলেটেড না, কিন্তু দারুণ একটি ঘটনা। আশা করছি এই ঘটনাটি আপনাদের সকলের ইনশাআল্লাহ ভালো লাগবে। চলুন ঘটনাটি শুনে আসি। ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম হচ্ছে মোহাম্মদ হাফিজ, ওনার বাড়ি চুয়াডাঙ্গা। আর উনি যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন এটি মানে এই ধরনের ঘটনা আমি পাই না যে তা না, তবে এমন কিছু বিষয় এখান থেকে জানতে পেরেছি যে বিষয়টি আসলে আমার জানা ছিল না। তো ঘটনাটা ছিল এমন যে অনেক আগে এই ঘটনাটি ঘটেছিল। এই হাফিজ ভাই ওনার দাদার কাছ থেকে ঘটনাটি শুনেছিলেন, আর ঘটনাটি চুয়াডাঙ্গা জেলার চাঁদপুর এলাকায় ঘটেছিল। আর যার সঙ্গে ঘটেছিল তার নাম ছিল নুরু মিয়া। ওই নুরু মিয়া উনি খুব সাহসী একজন মানুষ ছিলেন। তিনি মূলত কৃষিকাজ করতেন, পাশাপাশি মাছ ধরা ছিল তার একটা নেশার মতো। ঘটনাটা ঘটেছিল 1960 সালের দিকে, কিছুটা আগে পরে হতে পারে। তখন বর্ষার শেষ দিকে খালে কিছুটা পানি কম ছিল, আর ওই সময় কিন্তু প্রচুর মাছ পাওয়া যেত। বিশেষ করে বর্ষার শেষ দিকে যখন খাল বিলে পানি কমে যায় তখন মাছগুলো সব এক জায়গায় চলে আসে পানি কম থাকার কারণে, আর তখন মাছ পাওয়া যায়ও বেশি। তো ওই চাঁদপুর গ্রামে মরাগাং নামে একটা খাল ছিল। জায়গাটা অনেক বেশি নির্জন ছিল বিধায় সেখানে মানুষ খুব একটা বেশি যেত না। আর ওই সময় 1960 সালের দিকে জনবসতি বলতে গ্রামে খুব অল্প সংখ্যক মানুষই বসবাস করতো, অনেক দূরে দূরে ঘরবাড়ি ছিল। তো এক রাতে নুরু মিয়া রাতের খাবার খেয়ে মরাগাং খালের উদ্দেশ্যে বের হয়। তো বলে রাখা ভালো, নুরু মিয়া যখনই রাতে মাছ ধরতে যেত তখন তার সঙ্গে অন্য জিনিসের পাশাপাশি দুইটি জিনিস অবশ্যই থাকতো। সেটা হলো একটা বড় দা, যেটি সে নিজের সেফটির জন্য রেখেছিল। বিষয়টা এমন নয় যে ভূত প্রেতের ভয়ের জন্য, কারণ তখনকার সময় চোর ডাকাতের একটা ভয় কাজ করতো এই জন্য। আর একটা জিনিসের সাথে রাখতো সেটা লাঠি, বড় একটা লাঠি লাগতো, শক্ত লাঠি। কারণ রাত্রেবেলা বের হলে সাপের একটা ভয় ছিল, যাতে সাপ সামনে আসলে বা আঘাত করতে উদ্যত হলে লাঠি দিয়ে সেটাকে প্রতিহত করা যায়। তো নুরু মিয়ার বাসা থেকে ওই খালের দূরত্ব ছিল বেশ কয়েক কিলোমিটার। তো নুরু মিয়া যখন বাসা থেকে বের হয় তখন রাত আনুমানিক 9টার মতো বাজে। সে তার মতো করে হেঁটে যাচ্ছে। তো অর্ধেক রাস্তায় আসার পর তিনি দেখেন রাস্তার ঠিক মাঝ বরাবর একটি বিশাল বড় সাপ শুয়ে আছে। সাপটি মৃত না, মানে এমনি শুয়ে আছে। তো নুরু মিয়া সাপ দেখে দাঁড়িয়ে যায়। নুরু মিয়া একটা বিষয় জানতো যে সাপ দেখলেই আঘাত করতে হয় না, আর রাতের বেলা কোনো প্রাণী পারতপক্ষে আঘাত করতে হয় না। আর সাপ দেখলে যেটা করতে হয় সেটা হলো সেটাকে বলতে হয় যে তুমি যদি জিন হয়ে থাকে চলে যাও, এরকম সে বিষয়টা জানতো। তো উনি ওইগুলো অবশ্য বলেনি, সে লাঠি দিয়ে মাটির উপর শব্দ করতে থাকে যাতে করে শব্দে সাপ ওখান থেকে চলে যায়। সে বারবার শব্দ করছে কিন্তু সাপ ওখান থেকে যায় না। তো নুরু মিয়া বুঝতে পারলো যে এটা আসলে কোনো জিন টিন না, সাপই হবে। তখন সে লাঠি উঠায় ওই সাপটিকে আঘাত করার জন্য। ওই সময় সাপ খুব দ্রুত গতিতে ওখান থেকে পালিয়ে যায়। কিন্তু নুরু মিয়া তখনও বোঝে নাই যে আসলে এটা কি। উনি মনে করছে এমনি সাপ হবে আর কি। তো যাই হোক, উনি আবার সামনের দিকে এগিয়ে যেতে থাকে। তো যাচ্ছে কিছু দূর যাওয়ার পরে রাস্তার পাশে একটা ওই সময় বিশাল একটা খেজুরের বাগান ছিল, ওই দিক দিয়ে যেতে হতো তাকে। তো ওই খেজুরের বাগানের দিকে তার চোখ যায়। তিনি দেখেন যে প্রত্যেকটি খেজুর গাছে হাড়ি পাতা, আঞ্চলিক ভাষায় হাড়িগুলোকে ভার বলা হয় আর কি। আর মানুষের মতো দেখতে কিছু একটা ওই হাড়িতে মুখ দিয়ে কিছু খাচ্ছে। নুরু মিয়া খুবই অবাক হয়, কারণ হলো খেজুর গাছ কাটবে শীতকালে, হাড়ি পাতবে শীতকালে, কিন্তু এখন তো বর্ষাকাল বা বর্ষাকালের শেষ দিকে, এখন তো মানে খেজুর গাছে কেউ হাড়ি পাতে না, আর খেজুর গাছ কাটারও এখন সময় না। কাটলো কে, হাড়ি পাতলো কে, আর এইটাকে যে এই হাড়িতে মুখ লাগিয়ে গাছে উঠে ওই রস খাচ্ছে। এখন নুরু মিয়া চিন্তা করে যে হইতেও পারে যে এই খেজুরের গাছগুলো একটু ভিন্ন রকমের, এটার একটা নির্দিষ্ট সিজন আছে, যেই সিজনে শুধু এটা গাছ কাটা যায়, অন্যান্য খেজুর গাছের মতো না, সেটা চিন্তা করেছে। তো উনি আবার চিন্তা করছে যে এই গাছের মাথায় তেলে কে, দেখি কে পরিচিত কে। তখন নুরু মিয়া একটু কাছে যায়, কাছে গিয়ে খেয়াল করে যে এই জিনিসটার মুখ অনেকটা বানরের মতো, আর উচ্চতা সর্বোচ্চ 4 ফুটের মতো হবে। নুরু মিয়া নিচে যে আসছে ওই জিনিসটা সেটা টের পেয়েছে। সে নুরু মিয়ার দিকে তাকিয়ে বিটঘুটে একটা শব্দ করে
এবং শব্দ করে এক খেজুর গাছ থেকে লাফ দিয়ে আর এক খেজুর গাছে চলে যায়, এবং এক খেজুর গাছ থেকে লাফ দিয়ে আর এক খেজুর গাছে যাচ্ছে, এরকম ঘুরে ঘুরে আবার তার দিকে আসছে, মানে লাফিয়ে লাফিয়ে, এবং তাকে ভয় দেখানোর চেষ্টা করছে। এখন নুরু মিয়ার হাতে তো দা এবং লাঠি ছিল, শুরুতে আমরা বলেছি, আর নুরু মিয়া কিন্তু অনেক সাহসীও ছিল। তখনও কিন্তু নুরু মিয়ার কিছু মনে হয়নি যে খারাপ কিছু হতে পারে, কারণ তখনকার দিনে কিন্তু ওই যশোর, খুলনা এখনো দেখা যায় যে অনেক হনুমান ওদিক থেকে চলে আসে, বানর চলে আসে। উনি চিন্তা করছে এরকম কোনো হনুমান বা বানর টানর এদিকে হয়তো চলে আসছে আর কি, এরকম চিন্তা করেছে। তো উনি মানে একটা শক্ত পদক্ষেপ নেওয়ার চিন্তা করেন যে এটা যদি আমাকে আক্রমণ করে তাহলে আমি এটা প্রতিহত করব, আঘাত করব, কিন্তু উনি শুরুতে আঘাত করে না। তো নুরু মিয়া দেখে যে ওই জিনিসটা তার প্রায় 10 থেকে 15 হাত দূরে এসে অবস্থান করছে এবং অদ্ভুত সব শব্দ করছে, যে শব্দগুলো কখনো বানর হনুমান এরা করে না, আর বানর হনুমানের শব্দের সাথে উনি পরিচিত ছিলেন। নুরু মিয়ার কাছে কিন্তু ওই জিনিসটা আসছে না, কিন্তু নুরু মিয়া বুঝতে পারছে ওই জিনিসটা তার উপর খুব রেগে আছে। আর নুরু মিয়া যে কাজটি করে, বানর আকৃতির ওই জিনিসটাকে সে দা এবং লাঠি দিয়ে ভয় দেখাতে থাকে, কিন্তু আঘাত করে না। এখন সমস্যা যেটা হয় যে নুরু মিয়া যতই এর দা এবং লাঠি দিয়ে ওই জিনিসটাকে ভয় দেখায়, ওই জিনিসটা ততই বিদঘুটে শব্দ করে এবং আরো উচ্চ শব্দে শব্দ করে, মানে জিনিসটা তার মানে মাথায় এসে লাগছে, এত জোরে শব্দ। নুরু মিয়া এভাবে 1 ঘন্টা প্রায় এই জিনিসটার অত্যাচার সহ্য করে। এখন সমস্যা যেটা হয়, জিনিসটা সামনে থেকে সরে না। নুরু মিয়া যেদিকে যায়, মানে যেদিকে যেতে যাবে সে সামনে এসে পথ আটলে দাঁড়ায়। এখন নুরু মিয়া তো মাছ ধরতে যেতে হবে, এখন কি করবে? তো নুরু মিয়া বাধ্য হয়ে ওই জিনিসটার উপর চড়াও হয়। তার হাতে থাকা লাঠিটা নিয়ে দৌড়ে গিয়ে ধরাম করে এক বাড়ি দেয় ওই বানর আকৃতির ওই জন্তুটার গায়ে। ওই জন্তুটা ওই বাড়ি খেয়ে ভয়ঙ্কর শব্দ করতে করতে ওই আর এক পাশে ঝোপ ছিল, সেই ঝোপের মধ্যে চলে যায়। নুরু মিয়া মাছ ধরার উদ্দেশ্যে আবার পথ চলা শুরু করে। একসময় সে মরা গাঙের ওখানে চলে আসে এবং তার মতো করে সে মাছ ধরতে থাকে। এভাবে অনেক সময় কেটে গেছে, নুরু মিয়া প্রচুর মাছও পেয়েছে। কিন্তু হঠাৎ সে একটা বিষয় খেয়াল করে যে এত রাতে মরা গাং খালে আর এক ব্যক্তি মাছ ধরছে। তিনি কিছুটা অবাক হন যে এত রাতে মাছ ধরতে আসবে কে এটা, আমি তো কাউকে এর আগে কখনো দেখিনি। আবার চিন্তা করেছে যে এই সময় তো আসলে অনেক মাছ পাওয়া যায়, এই জন্য কেউ আসতেও পারে, এটা কোনো ব্যাপার না। তিনি খুশি হন যে যাক, একটা লোক পাওয়া গেল আর কি, একা একা মাছ ধরছে। একটু আগে একটা ভয়ানক ঘটনা ঘটেছে, কথাটা তো বলি আর কি তার সাথে। তো নুরু মিয়া ওই ব্যক্তিকে দূর থেকে ডাক দিয়েছে, ও ভাই আপনার বাড়ি কোথায়, কখন আসছেন? তো নুরু মিয়া ডাকাডাকি করে, ওই লোক আর কোনো উত্তর দেয় না, মানে যতই ডাকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। তো নুরু মিয়া একসময় ভাবে যে ওনার কাছে গিয়ে দেখি তো, লোকটার এতবার ডাকলাম উত্তর দিল না। তো নুরু মিয়া তখন যে কাজটি করে, ওনার যে হাতের যে দা, লাঠি, জাল, মাছ সব এক জায়গায় রাখে। উনি তার এই বিষয়টা যে প্যারানরমাল হতে পারে এই বিষয়টাকে ভাবেনি। তখন উনি ওই ব্যক্তির দিকে যান, সবকিছু এক জায়গায় রেখে। ওনার কাছাকাছি এসে উনি দেখেন যে ওই ব্যক্তিটি চাদর জাতীয় কিছু একটা গায়ে দিয়ে মুখ ঢেকে খালের দিকে মুখ করে এক নাগারে তাকিয়ে আছে, মানে ওই দিকে একভাবে তাকিয়ে আছে। তো নুরু মিয়া এসে ওই ব্যক্তির পেছন থেকে বলে, ও ভাই আপনারা যে এতবার ডাকলাম উত্তর তো নিলেন না, নাম কি আপনার, কোন জায়গায় বাড়ি, কথা বলেন। তখন ওই জিনিসটা নুরু মিয়ার দিকে ঘাড় ঘুরিয়ে তাকায়। তখন নুরু মিয়া দেখে, না রে, এইটা তো সেই বামন আকৃতির বানরটা মনে হচ্ছে, যাকে সে একটু আগে আঘাত করেছে। কিন্তু রাস্তার মধ্যে সে যখন তাকে আঘাত করেছিল তখন তার আকৃতি তো বানরের মতোই ছিল, একটু লম্বা ছিল, কিন্তু এখন মনে হচ্ছে যে আরো লম্বা। সে আকৃতি বানরের মতোই আছে, কিন্তু নুরু মিয়া দেখে তার কপালে একটি চোখ এবং তার চাহনি ছিল খুবই ভয়ানক। নুরু মিয়ার দিকে ঘুরেই ওই বানর আকৃতির বামন পিশাচটা নুরু মিয়ার গলা চেপে ধরে। নুরু মিয়া প্রাণপণে চেষ্টা করে গলা থেকে হাত ছাড়িয়ে নিতে, কিন্তু তার শক্তির সাথে কোনোভাবে পেরে উঠছে না। এইবার নুরু মিয়া খুব ভয় পেয়ে যায়। সে মনে মনে ভাবে আজকে হয়তো সে মারাই যাবে। নুরু মিয়ার মুখ থেকে আল্লাহু আকবার শব্দটি বের হয়ে আসে এবং সাথে সাথে ওই পিশাচটি তার গলা ছেড়ে দেয়। নুরু মিয়া তখন যা দোয়া দুরুদ পারে সব পড়তে থাকে এবং দৌড়ে সে তার আগের জায়গায় চলে আসে। দা এবং লাঠি হাতে নিয়ে সে পেছন দিকে তাকান, দেখেন আরে এখান তো কিছুই নেই। তখন সে আরেকটি জিনিস খেয়াল করে যে তার পাতিলে যে এতগুলো মাছ ছিল, একটা মাছও নাই, মাছের কাটাও পড়ে নেই, মানে কিচ্ছু নেই। তিনি বুঝতে পারলেন এইগুলা এই পিশাচের কাজ। এখন মাছ থাকুক আর না থাকুক, এখন তার যান বাঁচানো প্রয়োজন। তিনি কাল বিলম্ব না করে ওনার সাথে থাকা জিনিসগুলো গুছিয়ে নিয়ে বাড়ির দিকে দ্রুত পথ চলা শুরু করেন।
ঘটনা কিন্তু এখানেই শেষ নয় প্রিয় লিসেনার্স। উনি যখন বাড়ির পথে রওনা দেন, কিছুদূর আসার পর উনি দেখেন একটা লাশ রাস্তার মাঝখানে শুয়ে আছে। উনি বুঝতে পারছিলেন যে যত যাই হোক ভয় পাওয়া যাবে না, এগুলো সব ওই পিশাচগুলোর কাজ। উনি তখন দোয়া দুরূদ পড়া শুরু করেন। দোয়া দুরূদ পড়ছেন, বেশ কিছু সময় পর দেখেন যে ওই লাশটি উঠে হাঁটা শুরু করে রাস্তার পাশ দিয়ে নেমে অন্যদিকে চলে গেল এবং নেমে অন্ধকারে মিলিয়ে গেল। নূর মিয়া বুঝতে পারছিলেন যে ওনার হাতে এই দা থাকা অবস্থায়, যেহেতু লোহার একটা জিনিস, ওই পিশাচ কোনো ক্ষতি করতে পারবে না, আর যা কিছু হচ্ছে সবকিছুই ওই পিশাচটার ছলনা। তিনি জোরে হাঁটা শুরু করেন। উনি যখন হাঁটছিলেন তখন উনি একটা শব্দ পাচ্ছিলেন পেছন থেকে। মনে হচ্ছিল ঘোড়া দৌড়ালে যেরকম শব্দ হয়, ওনার পেছন থেকে ঠিক ওই রকমের শব্দ হচ্ছে। তিনি জানতেন যে এগুলো সব মায়াজাল, আর এই ধরনের সিচুয়েশনে কখনোই পেছন দিকে ঘুরে তাকানো যাবে না, তাহলে কিন্তু বড় ধরনের ক্ষতি হবে। উনি কিন্তু আস্তে আস্তে ওনার বাড়ির কাছে চলে এসেছেন। ওনার বাড়ির একটু আগে একটা বড় আম গাছ ছিল, ওই দিক দিয়ে ওনাকে যেতে হতো। তো উনি যখন ওই আম গাছের কাছে চলে এসেছেন, তখন তিনি খেয়াল করেন যে আম গাছের ডাল থেকে 8 থেকে 10টি বানরের মতো বামন আকৃতির কিছু একটা সুরসুর করে নেমে আসছে এবং এগুলো নেমে তার পথ আগলে দাঁড়ায়, তাকে ঘিরে দাঁড়ায়, মানে বৃত্তাকারে তাকে ঘিরে ফেলে। এবং ওরা খুব রাগ মনে হচ্ছে এবং ভয়ানকভাবে অদ্ভুত শব্দ করতে থাকে, ওদের মতো করে গর্জন করতে থাকে এবং নূর মিয়ার দিকে আস্তে আস্তে এগিয়ে আসতে থাকে। এখন নূর মিয়ার হাতে দা আছে, কিন্তু সে তো সামনের দিক থেকে মোকাবেলা করে, যদি পেছন থেকে ঝাপটে দেয় তখন নূর মিয়া কি করবে? নূর মিয়া প্রচন্ড চিৎকার দিতে থাকে, ওদেরকে ধমক দিতে থাকে। এদিকে নূর মিয়ার যে চিৎকার, ওই যে ওর বাড়ির লোকজন শুনতে পায় এবং আশেপাশে যে বাড়িগুলো ছিল দূরে তারাও শুনতে পায়। তখন ওই প্রতিবেশীরা তারা এবং তার বাড়ির লোকজন এগিয়ে আসতে থাকে। যখন এগিয়ে আসতে থাকে তখন ওই জিনিসগুলো লাফ দিয়ে আবার ওই আম গাছে উঠে যায়। আম গাছে উঠে কিছুক্ষণ ডাল ঝাঁকায়, তারপর আর কিছু নাই। ওই আম গাছের সাথে কিন্তু অন্য কোনো গাছ তখন ছিল না, ছিল একটু দূরে ছিল। লোকজন চলে আসে, কি হয়েছে কি হয়েছে? নূর মিয়া বলে যে এইরকম এরকম ব্যাপার। তখন ওই প্রতিবেশীরা গাছের দিকে তাকিয়ে দেখে গাছের ডাল নড়ছে, কিন্তু আলো দিয়ে যতটুকু দেখা যাচ্ছে ওখানে আর কিচ্ছু নেই, কিন্তু ডালগুলা নড়ছে। তার মানে বোঝা যাচ্ছে যে এখানে একটু আগে কিছু ছিল। পরের দিন নূর মিয়া গ্রামের এক আলেমের কাছে যান, সব ঘটনা খুলে বলেন। তখন ওই আলেম বলেন যে তুমি তো এক ভয়ঙ্কর বামন পিশাচের পাল্লায় পড়েছিলে। এরা খুবই হিংস্র হয়ে থাকে। এরা সাধারণত বছরের একটি নির্দিষ্ট রাত্রে বের হয়ে আসে। এরা বছরে একবার সর্বোচ্চ 2 বার বের হয়। এরা সাধারণত দলগতভাবে আসে, কিন্তু এরা কখনোই চায় না যে এদেরকে কেউ দেখুক, কারণ এরা কাউকে দেখা দিতে চায় না। যদি কেউ তাদেরকে দেখে ফেলে তখন ওরা খুব রাগান্বিত হয়। তুমি যখন খালের দিকে যাচ্ছিলা তখন ওদের মধ্যে একজন, তুমি যদি না আসতে পারো এই জন্য সাপের রূপ ধরে ওখানে শুয়েছিল, কিন্তু তুমি তো চলে আসছো। প্রথমে তোমাকে ভয় দেখিয়ে তাড়াতে চেয়েছিল, ওরা তোমার প্রথমে ক্ষতি করতে চায়নি, কিন্তু তারপরেও তুমি চলে গেছো। তারপর তুমি তাদেরকে দেখে ফেলেছো, তারপর তুমি তাদেরকে আঘাত করেছো, ওদের একজনকে। এই কারণে ওরা তোমাকে ক্ষতি করার চেষ্টা করছিল। যদি ওই সময় আল্লাহর রহমতে গ্রামবাসী যদি এগিয়ে না আসতো তাহলে কিন্তু তোমার মৃত্যু ছিল অবধারিত। তখন ওই হুজুর পরামর্শ দেন যে তুমি রাতের বেলা আর বের হয়েও না, কারণ যেহেতু তুমি ওদেরকে আঘাত করেছো এবং ওদেরকে দেখে ফেলেছো, ওরা কিন্তু তোমাকে ক্ষতি করবে। এরপর থেকে নূর মিয়া রাতের বেলা পারতপক্ষে বের হতো না, আর উনি 5 ওয়াক্ত সালাত আদায় করতেন। প্র্যাকটিসিং মুসলিম হয়ে গিয়েছিলেন এবং উনি স্বাভাবিকভাবেই মারা গিয়েছিলেন, বার্ধক্যজনিত কারণে মারা গিয়েছিলেন। নূর মিয়া 2019 সালের দিকে মারা গেছেন। আর এই যে ব্যাপারটি, এই ব্যাপারটি আমাদেরকে যিনি জানিয়েছিলেন, এই যে হাফিজ ভাই, এবং হাফিজ ভাইয়ের যে দাদা উনিও কিন্তু মারা গিয়েছেন। এই ঘটনাটা আসলে অনেক আগে ঘটেছিল, তো এইটার কিন্তু সত্যতা যাচাই করা অনেক কঠিন। তবে এই ধরনের ঘটনা যে ঘটে এটা কিন্তু আমরা সকলেই জানি, এটি আমাদেরকে হাফিজ ভাই বলেছেন। আর এই যে বিশেষ এক ধরনের জিন যেগুলো বছরে 1 বার বা 2 বার বের হয়ে আসে এবং এরা কোনো মানুষের সামনে দেখা দিতে চায় না, এর পিছনে কারণ হলো যে আমি যতটুকু বুঝতে পেরেছি যে এই জিনগুলো তাদের একটা অবয়বে আসে এবং ওই সময় কোনো মানুষ সামনে আসলে তাদেরকে যে কোনো মানুষ, ছোট বাচ্চা হলেও হয়তো বা তাদেরকে দেখে ফেলবে। এই জন্য তারা চায় যে তাদেরকে কেউ না দেখুক, যেহেতু তারা অল্প সময়ই বের হয়ে আসে। আর যদি কেউ দেখে ফেলে তখন তাদেরকে ক্ষতি করার চেষ্টা করে।
বা তাকে ক্ষতি করার চেষ্টা করে। এই ধরনের ঘটনাই রুমিয়ার সাথে ঘটেছিল। যাই হোক, আল্লাহর অশেষ রহমতে তার সাথে পরবর্তীতে এই রিলেটেড ঘটনা ঘটেনি বা ওই জিনিসগুলো তার সামনে আর কখনো দেখা দেয়নি। এটাই আল্লাহর একটা অশেষ রহমত। অসংখ্য ধন্যবাদ হাফিজ ভাইকে চমৎকার একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে সুদূর কাতার থেকে পাঠিয়েছেন নাহিদ। নাহিদের দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে। গত 44 নং এপিসোডে একটি ঘটনা আমরা শেয়ার করেছিলাম, আলজেরিয়ার পাহাড়ি জিনের ক্রোধ। এই ঘটনাটি তিনি পাঠিয়েছিলেন। তিনি কাতারে একজন শেখের বাড়িতে কর্মরত রয়েছেন। সেই শেখের বাড়িতে আরও অনেকেই কর্মরত রয়েছেন, বিভিন্ন দেশ থেকে তারা এসেছেন। আর ওনাদের থাকার জন্য আলাদা একটি শেড রয়েছে, আলাদা সুন্দরভাবে থাকার জায়গা রয়েছে। প্রায় 44 থেকে 50 জন মানুষ ওই বাড়িতে বিভিন্ন দায়িত্বে রয়েছেন। তো ওনার দায়িত্ব মূলত শেখদের সবসময় সাথে সাথে থাকা। শেখরা যখন বিদেশে যায় বা অন্য কোনো জায়গায় সফরে যায়, এই নাহিদ ভাইও তিনি তাদের সাথে থাকেন। উনি ওই শেখের খুব বিশ্বস্ত একজন লোক, তিনি আমাদেরকে জানিয়েছেন। তো এই ঘটনাটি তিনি যেভাবে সংগ্রহ করেছেন সেই বিষয়টি কিছুটা না বললেই নয়। তিনি আমাদেরকে জানিয়েছেন যে ওই শেখের বাড়িতে মোট 5টি গেট রয়েছে। ওই 5টি গেটে 24 আওয়ার্স 5 জন করে ডিউটি করে, এক একজন 10 ঘন্টা করে ডিউটি করে। তো এভাবে কন্টিনিউ ডিউটি চলতে থাকে। তো এর মধ্যে উনি একটি গেট দিয়ে সবসময় আসা যাওয়া করতেন, মানে ওই গেটটি ওনার মানে সবচেয়ে সহজ হতো আসা যাওয়া করা। তো ওই গেটে তানজানিয়ার একটি ছেলে ওই গেটে ডিউটি করত। তবে দেখতো যে আফ্রিকার লোকজন বেশ হাসি ঠাট্টা নিয়ে থাকতে পছন্দ করলেও এই ছেলেটি একদম চুপচাপ মন মরা হয়ে থাকতো, কারোর সাথে তেমন কথা বলতো না। তো নাহিদ ভাই উনি তার সাথে একটু খাতির জমানোর চেষ্টা করেন এমনিতেই আর কি, কিন্তু ওই ছেলেটি সবাইকে একটু এড়িয়েই চলতো। যেহেতু নাহিদ ভাই শেখদের সাথে বাইরে বের হতেন, ভালো ভালো খাবার খেতেন, এই কারণে উনি মাঝে মাঝে কিছু কিছু খাবার ওই ছেলেটির জন্য নিয়ে আসতেন। তো এভাবেই আস্তে আস্তে ওনার সাথে কথা বলা শুরু হয় তার। ছেলেটিও আস্তে আস্তে ওনার সাথে কথা বলতে থাকেন। একটি পর্যায়ে ওই ছেলেটি নাহিদ ভাইকে জানান যে তার দেশের বাড়িতে খুব ইমার্জেন্সি কিছু টাকা প্রয়োজন, এই মুহূর্তে তার বেতন হয়নি, তার কিছু টাকা লাগবে, বাংলাদেশি টাকায় প্রায় 10,000 টাকার মতো। তখন নাহিদ ভাইয়ের হাতে টাকা ছিল, উনি সেই টাকাটি ধার হিসাবে দেন। এই ঘটনার ফলে তার সাথে আরও আন্তরিকতার সৃষ্টি হয়। একদিন নাহিদ ভাই তাকে বলেন যে তানজানিয়াতে শুনেছি যে অনেক ব্ল্যাক ম্যাজিকের চর্চা হয়, তুমি কি জানো কিছু? ছেলেটি বলে না না না, আমাদের দেশে এরকম কিছু হয় না, এই বলে এড়িয়ে যান। আসলে তার দেশ সম্পর্কে সে নেতিবাচক কোনো কথা বলতে চাচ্ছিল না। এখানেই ওই ছেলেটির দেশপ্রেমের একটা বহিঃপ্রকাশ ঘটেছে। আর আরও একটি কারণে বলতে চায় না, মধ্যপ্রাচ্যের অধিকাংশ সুন্নি দেশগুলোতে তারা কিন্তু ওই দেশগুলোতে একটা আইন রয়েছে, বিশেষ করে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু সংক্রান্ত। যদি স্পেশালি সৌদি আরবের কথা বলি, যদি প্রমাণিত হয় কোনো লোক কারোর উপর ব্ল্যাক ম্যাজিক করেছে, তাহলে কিন্তু তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, শিরচ্ছেদ করে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আর মধ্যপ্রাচ্যের দেশগুলিতে ওখানে লোকজন যদি টের পায় যে অমুক লোক ব্ল্যাক ম্যাজিক জানে বা করে, তাহলে তার কিন্তু কোনো জায়গা নাই সেখানে। সব দেশে, যদিও মধ্যপ্রাচ্য সব দেশে এরকম শিরচ্ছেদের আইন নাই, কিন্তু না থাকলেও মানুষ এগুলো প্রচণ্ড রকম ঘৃণা করে এবং এই লোকদেরকেও খুব ঘৃণা করে, কোনো জায়গা হবে না সেখানে। এই কারণে ব্ল্যাক ম্যাজিকের কথা শুনলেই কোনো বাড়িতে কোনো লোকজন এই বিষয়ে কথাই বলতে চায় না। এটাও আমাকে নাহিদ ভাই জানিয়েছেন। তো এক কথায় দুই কথায় আস্তে আস্তে ওনার সাথে যখন আন্তরিকতা হয়, একটি পর্যায়ে নাহিদ ভাইয়ের কাছে ওই ছেলেটি একটি ভয়ানক বিষয় জানায় যে সে কেন আফ্রিকাতে এসেছে। ছেলেটি একটি খ্রিস্টান পরিবারের সদস্য, তার নাম হচ্ছে লরিস। ছেলেটি খুব বেশি দিন হয়নি কাতারে এসেছে। সে জানায় একটি ভয়ানক ঘটনার প্রেক্ষাপটে সে কাতারে আসতে বাধ্য হয়েছে। মূলত তার পরিবার খুব বেশি যে অভাবী তা কিন্তু নয়, কিন্তু একটি ঘটনার প্রেক্ষাপটে তার পরিবার
একরকম ধ্বংসই হয়ে গিয়েছে, তার বোন মারা গিয়েছে, সে বাধ্য হয়ে এখানে চলে এসেছে এবং তার মা বাবা তাদের মূল বাস্তুভিটা থেকে সরে গিয়ে অনেক দূরে বসতি স্থাপন করেছে। তখন নাহিদ ভাইকে পুরো ঘটনা খুলে বলেন। ঘটনাটি শুরু মূলত এই কোভিডের আগে, খুব বেশি দিন না, 2019-এর শুরুর দিকে ঘটনাটির সূত্রপাত হয় আর কি। তো এই লরিসের এক বন্ধু ছিল, তার নাম হলো অ্যাবি, আর লরিসের একটি বোন ছিল, ওরা এক ভাই এক বোন। এই অ্যাবি আবার লরিসের বন্ধু ছিল। তো কি হয় যে ওই অ্যাবি ক্লাস 12-এ পড়তো, আমরা যেমন ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার বলি, ওই দেশে কিন্তু এইভাবে বলেন, ওরা ক্লাস 12 বলে, আর তার বোন পড়তো ক্লাস 10-এ। ওই অ্যাবি কি করতো, এই অ্যাবি লরিসের বন্ধু হলেও সে তারই বন্ধুর বোনকে পছন্দ করত। এখন সে বিভিন্নভাবে লরিসের বোনকে উত্ত্যক্ত করত। তো লরিসের বোন অ্যাবিকে জানায় যে তুমি তো আমার ভাইয়ের বন্ধু, তুমি এভাবে আমাকে ডিস্টার্ব করো না, আমার ভাই শুনলে মনে কষ্ট পাবে এবং তোমার প্রতিও বিরূপ ধারণা পোষণ করবে। তো অ্যাবিকে সে বিভিন্নভাবে বোঝায়, কিন্তু অ্যাবি কোনোভাবেই বোঝার পাত্র নয়। নেহায়েত বাধ্য হয়ে লরিসের বোন লরিসকে জানায় যে অ্যাবির কথা, যে সে এইভাবে তাকে ডিস্টার্ব করছে। তো লরিস সে খুব ভালোভাবে অ্যাবিকে ডেকে বুঝায়, যেটা হয় না, তুমি লেখাপড়া করো, আমার বোন কেবল ক্লাস 10-এ পড়ে, তুমি চাকরি বাকরি করো বা ব্যবসা বাণিজ্য করো, যোগ্য হও, তখন পরেরটা পরে দেখা যাবে। কিন্তু না, অ্যাবি কোনো কথা শুনবে না, তাকে এখনই মানে লরিসের বোনকে বিয়ে করতে হবে। এদিকে ব্যাপারটা ছিল যে লরিসের বোন সে আফ্রিকান কৃষ্ণবর্ণের হলেও অন্যান্য কৃষ্ণবর্ণের ব্যক্তিদের থেকে বা মেয়েদের থেকে তার স্কিনটা বেশ ফর্সা ছিল এবং সে যথেষ্ট সুন্দরী ছিল। আফ্রিকানরা যে সবাই যে মানে কালো হলেই যে অন্যরকম দেখা যাবে সেটা এরকম নয়, সে আফ্রিকান মেয়েদের মধ্যে বেশ যথেষ্ট সুন্দরী ছিল তার এলাকায়। তো ওদের বাড়ি তো তানজানিয়ার সিসোলো নামক একটা জায়গায়। তো ওইখানে যেই ব্যাপারটা হতো যে ওই এলাকাতে কিন্তু ব্ল্যাক ম্যাজিকের একটা প্রচলন ছিল, আর এই অ্যাবির মা সে নিজেই কিন্তু একজন ব্ল্যাক ম্যাজিশিয়ান ছিলেন। এই কারণে অ্যাবি কাউকে মানে ধরাকে সরাজ্ঞান করতো, কাউকে পাত্তা দিত না। সে লরিসের নিষেধ সত্ত্বেও আবারও লরিসের বোনকে ডিস্টার্ব করা শুরু করে। তো লরিসের বোন তাকে জানায় যে তোমার নিষেধে কাজ হয় না, সে তো আবারও আমাদেরকে ডিস্টার্ব করছে। তখন লরিস বাধ্য হয়ে তার আরও কিছু বন্ধু বান্ধব নিয়ে অ্যাবিকে ডাক দেয়। ওখানে ওদের একটা বাজার ছিল 5 থেকে 6 কিলোমিটার দূরে, চলো আমরা একটু আড্ডা দিয়ে আসি। মাঝে মাঝে তারা আড্ডা দিতে যেত। তো অ্যাবিও অন্যান্য দিনের মতো তাদের সাথে বের হয়। পথিমধ্যে লরিস অ্যাবির এই সমস্ত কর্মকাণ্ড নিয়ে কথা তোলে এবং সব বন্ধু বান্ধবরা মিলে অ্যাবিকে খুব মারাত্মকভাবে মারধর করে এবং নিষেধ করে যায় যে কোনোভাবেই যেন তার বোনের সাথে সে কোনো সম্পর্ক না রাখে এবং তাকে ডিস্টার্ব না করে। তাকে যখন মারছিল অ্যাবি বারবার বলছিল যে আমাকে মারিস না, ফলাফল কিন্তু ভালো হবে না। এখন ওরা মনে করেছে কি যে হয়তো মারছে, ও হয়তো ওদেরকে আবার পরবর্তীতে মার দিবে, ওরা এই চিন্তা করছে, কিন্তু কি ফলাফল হবে এটা কিন্তু তাদের ধারণাই ছিল না। অ্যাবি যখন বাড়িতে পৌঁছায় তখন তার মা দেখে যে তার ছেলের এই অবস্থা, মুখটুক ফুলে গেছে, মার খেয়ে চোখ ফুলে গেছে, দাঁত দিয়ে মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন। এ দৃশ্য দেখে কোনো মাই তো সহ্য করার কথা নয়। সে জিজ্ঞেস করে কি হয়েছে, তখন সেই বিষয়টা বলে। এখন অ্যাবির মা ব্ল্যাক ম্যাজিশিয়ান হলেও সে চাচ্ছিল না যে এই বিষয়টা নিয়ে আরও বেশি দূর আগাক কোনো কিছু। সে বলছে আচ্ছা ঠিক আছে, তুমি ওই লরিসের বোনের কথা ভুলে যাও, তুমি অন্য মেয়েকে বিয়ে করবা, পরবর্তীতে আমরা এটা মানে এই বিষয়টা নিয়ে আর কোনো সমস্যা করো না, আমরা পারিবারিকভাবে তোমাকে অন্য একটা মেয়ের সাথে বিয়ে দেবো, এই বিষয়টা এখানেই শেষ করো। কিন্তু অ্যাবি বলে না, আমাকে এইভাবে মারছে, এর একটা প্রতিশোধ নিতেই হবে, প্রতিশোধ না নিয়ে আমি ছাড়বো না, তোমাকে এই কাজটা করতে হবে, তুমি ওদের উপর ব্ল্যাক ম্যাজিক করবা। তো একই এলাকার মধ্যে বন্ধু বান্ধবদের মধ্যে সমস্যা। লরিসের মা এই বিষয়টা করতে প্রথমে রাজি হয় না, পরে অ্যাবির জোড়াজোড়ি একটাই মাত্র ছেলে, বলে যে তুমি যদি এটা না করো আমি মরে যাব। তো তখন অ্যাবির মা বলে যে ঠিক আছে আমি করব। একটা নির্দিষ্ট রিচুয়ালের মাধ্যমে এই ভয়ানক
ব্ল্যাক ম্যাজিকের সূত্রপাত হয়। সেটি হচ্ছে দুটি কালো ছাগল বলি দেয়া হয় এবং বলি দেওয়ার মাধ্যম দিয়ে ব্ল্যাক ম্যাজিক করে ভয়ানক 7টি পিশাচকে এই লরিসের পরিবারের উপর চালান করে দেয়া হয়। এরপর থেকেই শুরু হয় লরিসের পরিবারের সাথে ভয়ানক কিছু ঘটনা। এই ঘটনা মানে মোটামুটি যখন এই খাসি বা পাঠা বা ছাগল যেটাই বলি না কেন বলি দেয়া হয়ে গেছে, এর কয়েকদিন পর থেকে শুরু হয় ঘটনা। এক রাত্রে ওই লরিসের পরিবার তারা ঘুমিয়ে আছে, মা বাবা বোন সবাই আছে বাড়িতে। হঠাৎ করে তাদের ঘরের চালের উপরে ঠক 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 আওয়াজ হচ্ছে। তারা চিন্তা করছে কি ব্যাপার, ঘরের চালের উপর আওয়াজ হয় কিসের। তখন প্রথমে লরিসের বাবা বাইরে বের হয় দেখার জন্য। তো ঘরের চালের উপর কিছু একটা দেখে সে জোরে চিৎকার দিয়ে ওঠে। তার চিৎকারে লরিস, তার মা, তার বোন বাইরে বের হয়ে আসে, তারাও দেয় এক চিৎকার। দেখে যে ঘরের চালের উপরে 7টা অবয়ব বসে আছে, ভয়ানক তাদের চেহারা, আর তাদের মুখমণ্ডল স্পষ্ট না, মানে অস্পষ্ট, অন্ধকারে অস্পষ্ট, কিন্তু চোখ দুটো জলজল করছে এবং তাদের দিকে তাকিয়ে বিশ্রীভাবে হাসছে। ওরা বুঝতে পারে এরা মানুষ নাই, ওরা অন্য কিছু। ওরা পরবর্তীতে ঘরে ঢুকে যায়। ঘরে ঢুকে ওরা তো খ্রিস্টান ছিল, তারা যিশুর নাম জপতে থাকে, ওদের ধর্মের যে দোয়া কালাম আছে সেগুলো পড়তে থাকে। কিন্তু ভোর পর্যন্ত ঘরের চালে ঠক 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 শব্দ হয়েছেই। একবার ঘরের চালে হয়, একবার ঘরের দরজায় হয়, একবার জানালায় হয়, এরকম হয়। ওরা বুঝতে পারছিল না যে হঠাৎ করে কেন এই সমস্যাটা সৃষ্টি হলো। এর পরের দিনের ঘটনা, রাতের বেলা লরিস ওই যেখানে আড্ডা দিত, ওদের বাড়ি থেকে 6-7 কিলোমিটার দূরে বা 5-6 কিলোমিটার দূরে একটা বাজার ছিল। তো ওখানে আড্ডা দিচ্ছিল, আড্ডা দিয়ে ফিরছিল। ফেরার পথে দেখে ওই 7টা অবয়ব দাঁড়িয়ে আছে, চোখ জলজল করছে এবং বলে, কি ভয় পাচ্ছিস আমাদেরকে দেখে? ভয়ের কিছু নাই তো, আমরা চলে যাব, আমাদেরকে দেখবি না। যদি একটা কাজ করতে পারিস, একটা চাকু হাতে নে, এই চাকু নিজের গলার কাছে ধরে একটা টান দে, মরে যা, তাহলে তো আমাদেরকে দেখবি না, কিন্তু যতদিন বেঁচে থাকবি ততদিন কিন্তু আমাদেরকে দেখবি। লরিস মারাত্মক ভয় পায়, সে দৌড়ে বাড়িতে চলে আসে। বাড়িতে চলে এসে এই ঘটনা খুলে বলে যে এই ঘটনা। ওদিকে তার বোন বলে আর একটা ঘটনা। তার বোন বলে যে দিন নাই রাত নাই কে যেন কানের কাছে খালি ফিস 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 শব্দ করে যে তুই মরে যা, তুই মরে যা, তুই গলায় দড়ি দে, বিষ খা, বা মানে চাকু গলায় নিয়ে একটা পোজ দিয়ে সুইসাইড কর, তাহলে কিন্তু এই ধরনের ফিসফিসানি আর শুনবি না, আর আমাদেরকে দেখবি না। ওইদিকে ওই রাতের বেলায় লরিসের বাবা ওই বাজার থেকে ফিরছিলেন, উনি আর একটা পথ দিয়ে বাড়িতে ফিরছিলেন। তিনি দেখেন আরো একটি ভয়ানক ঘটনা। তিনি দেখেন যে ওই যে 7টা অবয়ব, ওই 7টা অবয়বের মধ্যে একটি অবয়ব 5টি দাঁড়িয়ে আছে। একটি অবয়ব কি করছে, যে আমরা যদি কোনো গরু ছাগল জবাই করি, তো ছাগল জবাই করার পরে কি করি, আমরা ছাগলের একটা পা উপর দিকে ঝুলিয়ে দিয়ে সেই ছাগলটার চামড়া ঝুলি প্রথমে, তাই না? তো লরিসের বাবা দেখছে যে ওই একটি অবয়ব ওদেরই আরেকটি অবয়বকে ঝুলিয়ে চামড়া ছুলছে এবং 5টি অবয়ব দাঁড়িয়ে সেটা খুব মজা নিচ্ছে। তখন যে অবয়বটি চামড়া ছুলছিল সে বলছে, কি ভয় পাইছিস নাকি? তোরও কিন্তু এইভাবে ছুলবো চামড়া, যদি বাঁচতে চাস নিজের গলায় নিজের ছুরি চালিয়ে মারা যা, তাহলে কিন্তু আমরা আর ডিস্টার্ব করবো না, আমাদেরকে আর দেখবি না। ওদিকে লরিসের মা সে ঘরে থাকে, রান্নাঘরে শুরু হয় উৎপাত। রান্নাঘরের জানালা দিয়ে হঠাৎ করে ওই অবয়ব তার ভয়ানক চেহারা নিয়ে হাজির হয় জানালার কাছে। আর তার মা তো পায় খুবই ভয়, তখন বলে যে ভয় পাইছিস, মরে যা, তাহলে আমাদেরকে আর দেখবি না। এই ধরনের বিষয় কন্টিনিউ চলতে থাকে। এর মধ্যে ঘটে আরো একটি ঘটনা, সেটা হচ্ছে লরিসের বোনের সাথে। এদিকে লরিসের বোনের সাথে আরো একটি মারাত্মক ব্যাপার শুরু হয়। তার সুন্দর চেহারা আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে থাকে। তার মুখমণ্ডলে এক ধরনের ছোপ ছোপ দাগ পড়তে থাকে এবং শরীরের বিভিন্ন স্থানে বিভিন্ন ক্ষত চিহ্ন দেখা দিতে থাকে। সে ফিল করতে থাকে সে যখন রাত্রে ঘুমিয়ে যায়, ঘুমের ঘোরে তার শরীরে কে যেন প্রতিনিয়ত আঘাত করে।
সে রাত্রে ঘুমাতে পারে না। একে তো এই ধরনের সমস্যা, তারপর না ঘুমাতে ঘুমাতে সে এক রকমের পাগলের মতো হয়ে যায়। আস্তে আস্তে তার শরীর শুকিয়ে যেতে থাকে। যেই মেয়েকে একসময় দেখলে অনেক ছেলেরাই তাদের ভালোবাসার ইচ্ছা পোষণ করত, সেই মেয়েকে দেখলে সেই ছেলেরা এখন ভয়ে পালানোর পথ খুঁজে পায় না, এমন একটা অবস্থা হয়ে যায়। তো এই ধরনের সিচুয়েশনটা কিন্তু খুব দ্রুত হতে থাকে। আর এদিকে কন্টিনিউ প্রত্যেকটা মানুষ এই 7টা করে পিশাচ ভিন্ন ভিন্ন সময়ে দেখছে, এবং তাদের প্রত্যেককেই কিন্তু বলতে থাকে যে নিজের গলায় নিজে ছুরি চালিয়ে মারা যা, তাহলে আর আমাদেরকে দেখবি না। এভাবে চলতে থাকে। তখন যেটা করে সেটা হলো লরিস ওখানকার একটা চার্চের ফাদারকে ডেকে নিয়ে আসে এক্সোরসিজম করার জন্য। কিন্তু এটা করে আসলে কোনো লাভ হয় না, সমস্যা সামান্য একটু কমে, কিন্তু কয়েকদিন পর যেই সমস্যা সেটাই রয়ে যায়। পরবর্তীতে তানজানিয়ার অন্য আর একটা জায়গায়, বেশ ওদের এলাকা থেকে আরও অনেক দূরে, সেইখানে একজন ভালো একজন প্রিস্ট বা ফাদার রয়েছে। তার সঙ্গে যে কথা বলে, তিনি বলেন যে যেই ভয়ানক পিশাচ 7টিকে এখানে চালনা করা হয়েছে, এই সমস্যা এইভাবে সলভ হবে না। এই সমস্যা সলভ হওয়ার একটি উপায় রয়েছে, সেটি হলো তোমাদের এই জায়গা থেকে চলে যেতে হবে। তোমার ছেলেকে, বিশেষ করে লরিসের মা বাবাকে তারা জানায় যে তোমার ছেলেকে অনেক দূরে পাঠিয়ে দাও, তোমার মেয়েকে সাথে নিয়ে তোমরা এই এলাকা ছেড়ে অন্য জায়গায় চলে যাও, কারণ তোমাদের বাড়ির চতুর্দিকে গোপনে বিভিন্ন ধরনের মন্ত্রসিদ্ধ পশু পাখির হাড়, বানরের মাথা, এই সেই বিভিন্ন জিনিস গেড়ে রাখা হয়েছে, যেগুলো এই কয়েকদিনের মধ্যে মাটির সাথে মিশে গেছে। এই জিনিসগুলো মিশে যাওয়ার কারণে এই বাড়িতে তোমরা থাকতে পারবে না, এখানে এই পিশাচদেরই স্থায়ী বসবাস হবে। শুধু তোমরা কেন, এই বাড়িতে কেউ এসে আর থাকতে পারবে না, সুতরাং চলে যাও। তো তাদের পরামর্শ আসলে লরিসের মা বাবা খুব সহজে একটা মেনে নিতে পারে না, কারণ এতদিনের আবাসস্থল ছেড়ে চলে যাবে। তারা সিদ্ধান্ত নিতে নিতেই ঘটে আরও একটি ভয়ানক ঘটনা। একদিন সকালবেলা লরিসের বোনের ঘর থেকে উদ্ধার করা হয় লরিসের বোনের মৃতদেহ। নিথর দেহ পড়েছিল। সকালে অনেক ডাকাডাকি করছিল, যখন দরজা খুলছিল না, উঠতে দেরি হচ্ছিল, এই জন্য ডাকাডাকি করছিল। তারপরে লরিসের বোনের মৃতদেহ পাওয়া যায়। লরিসের বোনের গলায় মানুষের আঙ্গুলের মতো আঙ্গুলের গাঢ় চিহ্ন খুঁজে পাওয়া যায়। মনে হচ্ছে রাত্রেবেলা কেউ গলা চিপে তাকে হত্যা করেছে, অথচ তার ঘর ভেতর থেকে বন্ধ ছিল। কোনো মানুষের পক্ষে সেটি করা সম্ভব নয়। মূলত এই কারণেই লরিসকে কাতারে চলে আসতে হয় একটা কাজ নিয়ে, ছোটোখাটো একটা কাজ। এই শেখের বাড়ির গেটে সে ডিউটি করে, আর পরিবারের চিন্তায় সে সারাক্ষণ অস্থির থাকে। তার বোনের মৃত্যুতে সে খুবই শোকাহত হয়। সে এতটা ট্রমাটাইজড হয় যে সে এখনও এই ডিপ্রেশন, এই শোক, এগুলো থেকে বের হতে পারেনি। তাদের সুন্দর পরিবার, সুন্দর জীবন কিভাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল এই ব্ল্যাক ম্যাজিকের কারণেই। এই কারণেই মূলত তানজানিয়ার সিসোলোর সেই যুবক লরিস, সে সবসময় মন মরা হয়ে থাকে। এটি ছিল ঘটনা। নাহিদ ভাই এই ঘটনাটি আমাদেরকে শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ নাহিদ ভাইকে। উনি যেহেতু বিশ্বের বিভিন্ন দেশের মানুষদের সাথে কাজ করেন, বিশেষ করে বিভিন্ন জায়গায় যখন তার শেখদের সঙ্গে বেড়াতে যান, তখন অনেক ঘটনা তিনি সংগ্রহ করতে পারেন, যেটা ওনার জন্য সহজ। তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও প্রিয় লিসেনার্স। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের ঈদ স্পেশাল এপিসোডের তৃতীয় আয়োজনে। আমাদের এবারের ঘটনাটি একটি ব্ল্যাক ম্যাজিককে কেন্দ্র করে, আর এই ঘটনাটি সুদূর মালয়েশিয়া থেকে আমাদেরকে পাঠিয়েছেন রাতুল ভাই, যার বাড়ি ফরিদপুর জেলার সালথা থানায়। তিনি যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন, এই ঘটনাটি তারই এক বন্ধুর সাথে ঘটে যাওয়া ঘটনা, এবং ঘটনাটি তার পরিবারের সাথে যেহেতু ঘটেছে, এই কারণে তিনি
অনেকগুলো বিষয় আমাদেরকে বলতে নিষেধ করেছেন, যেমন তার নাম, তার বাড়ির ঠিকানা, এই জিনিসগুলো বলতে নিষেধ করেছেন। এর পেছনে একটা কারণও রয়েছে। কারণ হচ্ছে যে ব্ল্যাক ম্যাজিকের ঘটনা যারা আমাদেরকে দেন, অনেক ক্ষেত্রে দেখা যায় যাদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে তারা তাদের নাম ঠিকানা প্রকাশে অনিচ্ছুক থাকেন। এর পেছনে আমার কাছে কারণ যেটা মনে হয় সেটি হচ্ছে যে কোনো না কোনোভাবে তাদের কোনো আত্মীয় স্বজন তো এই ঘটনা শুনতে পারে, এবং শোনার পর ওই আত্মীয়দের কাছে গিয়ে যদি এই বিষয়টি বলে তখন তারা আরও সতর্ক হয়ে যাবে। আর ব্ল্যাক ম্যাজিকের বিষয়টি যদি তারা জেনে গেছে, এটা যদি বোঝা যায়, তখন তারা আরও নতুন মাত্রায় ব্ল্যাক ম্যাজিকের চর্চা করে তাদের উপর প্রয়োগ করতে পারে, এটি হতে পারে। এই জন্য আমি দেখেছি অনেকেই এই বিষয়টি আসলে প্রকাশ করতে রাজি হন না। তো যাই হোক, যেহেতু আমাদেরকে নাম প্রকাশ না করার শর্তে এবং ঠিকানা না প্রকাশ করার শর্তে আমাদেরকে ঘটনাটি দিয়েছেন, আমি চেষ্টা করছি ঠিক যেভাবে পাঠিয়েছেন সেভাবেই ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লাগবে এবং ইনশাল্লাহ এটা আমাদের সতর্ক হতেও সহযোগিতা করবে। চলুন মূল ঘটনাতে চলে যাই, ঠিক যেভাবে পাঠিয়েছেন। আমার আব্বু 2 বিয়ে করেছেন এবং আমার আম্মু ছিল আমাদের বাড়ির বড় বউ। আমার আম্মুর বিয়ের 7-8 বছর পর আমার আব্বু আবার বিয়ে করেন। আমরা 2 ভাই 1 বোন, আর আমার সৎ মায়ের 2টি মেয়ে হয়েছিল, যার জন্য আব্বু আমাদের অনেক আদর স্নেহ করতেন। যখন যেটা চাইতাম তখন তাই এনে দিতেন। এক কথায় আমরা ছিলাম এই পরিবারের সবার চোখের মণি। কিন্তু এর বিপরীতে আমার সৎ মায়ের কাছে ছিলাম তার চোখের কাঁটা। তিনি আমাদেরকে একদমই দেখতে পারতেন না। আমাদের এত আদর স্নেহ করায় সৎ মায়ের মনে অহংকার সৃষ্টি হয়। আমাদেরকে আমার আব্বু এত আদর করার পিছনে কারণ ছিল, কারণ হচ্ছে যাতে করে আমরা আমার আব্বুর উপর ক্ষিপ্ত না হই যে আমার আব্বু কেন দ্বিতীয় বিয়ে করলো। এজন্য আদর ভালোবাসায় তিনি আমাদেরকে কখনো কোনো কিছু বুঝতে দেননি। আমার বয়স তখন 5 বছর, আর আমার ছোট ভাইয়ের বয়স 3 বছরের মতো। তো এমনই একদিন আমার সৎ মামাকে ডেকে আমাদের বাড়ির পুকুর পাড়ে নিয়ে যায়। পুকুরটি ছিল আমাদের বাড়ির পেছনে, যার ফলে কেউ বাড়ির পেছন দিকে সচরাচর যেত না। আর আমি তখনও সাঁতার কাটতে পারতাম না। তো পুকুর পাড়ে নিয়ে আমাকে ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দিয়ে সে পালিয়ে যায়। আর ওই পুকুর পাড় দিয়ে আসছিল আমার কাকা। তিনি পুকুরে আমাকে ডুবতে দেখে লাফ দিয়ে পুকুরে নেমে যান এবং আমাকে তুলে বাড়িতে নিয়ে আসেন। ততক্ষণ আমি অনেকটা পানি খেয়ে ফেলি। পরে আব্বু এবং কাকা মিলে পেটে চাপ দিয়ে পানি বের করেন। মোটামুটি সুস্থ হওয়ার পর আমাকে জিজ্ঞেস করা হয় আমি কেন পুকুরে গিয়েছিলাম। তখন আমি আমার সৎ মায়ের এই ব্যাপারটি বলে দেই যে সে আমাকে পুকুর পাড়ে নিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তখন যখন তাকে ডেকে নিয়ে জিজ্ঞেস করা হয়েছে তখন সে বেমালুম অস্বীকার করে এবং বলে আমি ছোট মানুষ, আমি নাকি ভুলভাল বলছি। এভাবেই কয়েক বছর শেষ হয়। আমার সৎ মা তিনি যখনই সুযোগ পেতেন তখনই আমাদের ক্ষতি করার চেষ্টা করতেন। যখন আমার বয়স 14 বছরের মতো তখন আমার সৎ মা কালো জাদু করার সিদ্ধান্ত নেন এবং তিনি খুবই যথাযথভাবে এবং নিয়মতান্ত্রিকভাবেই কালো জাদু করেনও। কালো জাদু যে শুধু আমাকেই করেছে তা নয়, আমার ছোট ভাই এবং অন্য যারা ছিল তাদেরকেও করে। কালো জাদু করার পর আমার সাথে প্রথম যা ঘটতে থাকে তা হলো আমি রাতে ঘুমালে ভয়ঙ্কর স্বপ্ন দেখতাম। আর স্বপ্নগুলো ছিল এমন যে 2টি বিশাল দেহের কালো রঙের ষাঁড় গরু আমাকে তাড়া করছে এবং তাদের শিংগুলোও অনেক বড়। তখন তারা আমাকে শিং দিয়ে গুঁতা দিতে আসে, তখন আমি জোরে চিৎকার দিয়ে উঠি। আমার চিৎকার শুনে আব্বু আম্মু আমার রুমে আসেন, আমাকে জিজ্ঞেস করেন যে কেন চিৎকার দিয়েছি। পরে আমি বলি স্বপ্নে আমি এরকমটা দেখেছি। তারা আমাকে সান্ত্বনা দেন যে বলেন এগুলো কিছু না। তারা আমাকে দোয়া দরুদ পরে ফু দেন, আবারও ঘুমিয়ে যাই আমি। এভাবে ঘটতে থাকে 1 দিন 2 দিন 3 দিন, পরপর 6 থেকে 7 দিন যখন একই ধরনের স্বপ্ন আমি দেখতে থাকি তখন এই বিষয়টি যখন আমি বলি আমার আব্বু আম্মুকে তখন তারা এক হুজুরের কাছে নিয়ে যান। হুজুর ঝাড়ফুঁক দিয়ে দেন এবং বলেন আর কিছু হবে না। কিন্তু সমস্যা হলো হুজুর ধরতেই পারছিলেন না যে আমার সাথে কি হচ্ছে এবং কেনই বা হচ্ছে। এরপর থেকে শুরু হয় আসল ঘটনা। সেই বিশাল দেহের কালো ষাঁড় গরু আমি দিনের বেলায় দেখা শুরু করি। এখন 2টা না, অনেকগুলো আমার আশেপাশে ঘোরে এবং আমাকে মারতে এগিয়ে আসে। আর যখনই মারতে এগিয়ে আসে তখনই চিৎকার দিয়ে আমি অজ্ঞান হয়ে যেতাম। কিন্তু এটা কিন্তু অন্য কেউ দেখতো না, শুধু আমি দেখতাম। এরপরে আব্বু আম্মু ভালো একজন হুজুরকে এনে বাড়ি বন্ধ করে দেন।
তারপর মোটামুটি ভালোই কাটছিল দিনগুলো। এদিকে আমার সৎ মা তিনি যেন চাইছিলেন না যে আমরা ভালো থাকি। আমার বয়স যখন 14 তখনই তো মূলত কালো জাদু করা হয়। এরপরে কেটে যায় আরো বেশ কিছুদিন। এর মধ্যে আরো একটি সমস্যা দেখা দেয়। আর এই সমস্যা হচ্ছে, আমি যে মেধাবী ছাত্র ছিলাম এটি সকলে জানতো। ক্লাসের রোল কখনো 3-এর উপরে যেত না, সবসময় 1 থেকে 3-এর মধ্যেই থাকতাম আমি। কিন্তু হঠাৎ আমি পড়াশোনা ছেড়ে দেই। যতই চেষ্টা করি না কেন, যখনই বই খুলতাম তখনই ঘুম চলে আসতো, পড়তেই পারতাম না। আর বুঝতেই পারতাম না যে আমি কি পড়ছি। তাহলে বুঝতেই পারছেন প্রিয় লিসেনার্স যে আমার লেখাপড়ার কি অবস্থা। আমার লেখাপড়া একেবারেই বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। আমার শরীর আস্তে আস্তে শুকিয়ে যেতে শুরু করে। তখন আব্বু আম্মু আমাকে আবারও একটা ভালো হুজুরের কাছে নিয়ে যান এবং হুজুর বরাবরের মতো এবারও ঝাড়ফুঁক দিয়ে দেন, তার মতো করে সে রুকিয়া করে দেন। হুজুরের কাছ থেকে আসার পর কয়েকদিন ভালোই কাটছিল আমার। আবারও স্কুলে অ্যাডমিশন নিলাম, ভালোই চলতে থাকে পড়াশোনা। হঠাৎ একদিন আমি স্কুল থেকে বাড়ি ফেরার পথে ভয়ানক একটি ব্যাপার আমি লক্ষ্য করি। আমি যখন রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম, আমার সাথে আমার এক বন্ধুও ছিল। আমি হঠাৎ করে দেখি বড় একটি ট্রাক আমার দিকে এগিয়ে আসছে। আমি যে রাস্তা দিয়ে সাইডে সরে যাব সেটা আমি পারছিলাম না, কারণ আমার শরীরে কোনো শক্তি ছিল না তখন। এরপর ওই ট্রাকটি আমার উপর দিয়ে চলে যায়। হঠাৎ আমার এক বন্ধু আমার দিকে এগিয়ে এসে আমাকে ধাক্কা দিয়ে বলে, কি রে এভাবে দাঁড়িয়ে আছিস কেন, চল। কতক্ষণ ধরে তোকে ডেকে যাচ্ছি, তুই কোনো উত্তর দিচ্ছিস না, কি হয়েছে তোর? তখন আমি ওকে জিজ্ঞেস করলাম, দোস্ত এই মাত্র একটি ট্রাক গেল দেখছিস? তখন ও বলে, কি রে তুই কি পাগল হয়ে গেলি কেন, কি বলছিস ভুলভাল, যেটা তো একটা মাটির রাস্তা, এখানে ট্রাক আসবে কোত্থেকে, এখানে তো পায়ে হাঁটা রাস্তা। তখন আমি বলি, আসলেই তো ঠিক, এখানে তো কোনোভাবেই একটা ট্রাক ঢোকা সম্ভব নয়। আমি ট্রাক দেখলাম কোথা থেকে, আর ট্রাকটা আমার উপর দিয়ে চলে গেল, আমার তো কিছু হলো না, আমি তো বেঁচেই আছি। তো এগুলো ভাবতে ভাবতে সে বাড়িতে চলে আসে, আমার বন্ধু বাড়িতে চলে যায়, আমি চলে আসি। কিন্তু আমি আমার বন্ধুকে কিছুই বলি না। এক রাতে আমার ঘুম ভেঙে যায় কোনো কারণ ছাড়াই। তো ভাবলাম যে একটু ওয়াশরুমে যাই। তো যেই ভাবা সেই কাজ, দরজা খুলে বের হলাম। তখন রাত আনুমানিক 3টা বা তার একটু বেশি হতে পারে। তো বলে রাখি, আমাদের ঘর থেকে ওয়াশরুমটা একটু দূরেই ছিল, আর গ্রামের ওয়াশরুমগুলো স্বাভাবিকভাবে একটু দূরে থাকে, যা আপনারা সকলে জানেন। তো ঘর থেকে বের হয়ে ওয়াশরুমে ঢুকেছি মাত্র, তখনই মনে হচ্ছিল বাইরে প্রচন্ড ঝড় শুরু হয়েছে, প্রচুর বাতাস বইছে। আমি দ্রুত আমার প্রয়োজনীয় কাজ সেরে ওয়াশরুম থেকে বের হই। তখন যে জিনিসটা দেখি, এটি দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখি প্রকাণ্ড এক সাপ ফনা তুলে আমার সামনে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছিল সে আমার জন্যই অপেক্ষা করছে এবং ফোঁস আওয়াজ করছে। আমার মনে হচ্ছিল সেই ফোঁস আওয়াজ কয়েক কিলোমিটার দূর থেকেও কোনো মানুষ শুনতে পারবে। হঠাৎ যেটা ঘটে সেটি হলো, ওই সাপটি আমার দিকে এগিয়ে আসে এবং আমাকে 2 থেকে 3 বার ছোবল দেয় এবং আমাকে পেঁচিয়ে ধরে। তারপর আমার আর কিছুই মনে নেই। যখন জ্ঞান ফেরে তখন দেখি আমার ফ্যামিলির সবাই আমাকে ঘিরে বসে আছে। আমার জ্ঞান ফেরার পর আমাকে আমার আম্মু জিজ্ঞেস করে কি হয়েছিল, তখন আমি সব খুলে বলি এবং এটাও জিজ্ঞেস করি যে আমাকে কোথায় পেয়েছিলে। তখন তারা বলে, আমি নাকি উঠোনের উপর অচেতন অবস্থায় ছিলাম। আমাকে যে ছোবল মেরেছিল কয়েকটি, সেই ছোবলের কোনো দাগও আমার শরীরে ছিল না। তাহলে আমার সাথে কি ঘটছে এগুলো? এর কয়েকদিন পর একজন বৃদ্ধ বয়স্ক লোক আমাদের বাড়িতে আসেন এবং তিনি আশ্রয় চান, বলেন যে তার যাওয়ার কোনো জায়গা নেই, তিনি কয়েকদিন এখানে থাকতে চান। তখন আব্বু আম্মু কোনো নিষেধ করেন না এবং তার অবস্থা দেখে তাদের মায়া হয় এবং তাকে থাকতে বলেন। 1-2 দিন পর হঠাৎ করে আমার আম্মুকে তিনি দেখে বলেন, আপনার ছেলের উপর তো কালো জাদু করা হয়েছে এবং আপনাদের পরিবারের উপরের প্রভাব রয়েছে, তাহলে আপনারা চিকিৎসা করাচ্ছেন না কেন? এভাবে চলতে থাকলে তো আপনার ছেলে বেশি দিন বাঁচবে না। তখন আমার আম্মু বলে, অনেক হুজুর তো দেখালাম, কিছুই তো হলো না, তাদের কাছে নিয়ে গেলে শুধু ঝাড়ফুঁক দিয়ে দেয়, তারপরে কয়েকদিন ভালো থাকে, তারপর তো যা তাই শুরু হয় আবার। তখন সেই বৃদ্ধ লোকটি বলেন, আমি এটা টুকটাক চিকিৎসা করতে পারি, তবে আমি যা চাইবো আমাকে কিন্তু তাই দিতে হবে যদি আপনার ছেলে সুস্থ হয়। তখন আমার আম্মু বলেন, আচ্ছা তাই হবে, আপনি আমার ছেলেকে সুস্থ করার চেষ্টা করুন, আল্লাহর রহমতে সে ভালো হয়ে গেলে আপনি যা চাবেন আমি আমার সাধ্য অনুযায়ী সেটাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তখন ওই লোকটি আমাকে ডাকলেন, বললেন, শোনো দাদু ভাই, তোমাকে যা যা আনতে বলবো তুমি ঠিক তাই আনবে এবং এই কাজটি তোমাকেই করতে হবে, কোনো দামাদামি করবে না দোকানদারের সাথে, যে দাম বলবে সেই দামে কিনে আনবে।
তখন সবগুলো জিনিসের নাম বলে। জিনিসগুলো ছিল একটি মাটির হাঁড়ি, লাল রঙের গামছা, আগরবাতি, মোমবাতি, 7টি মিষ্টি, 7টি ঢাকনা ছোট ছোট এবং 7 ঘাটের পানি। এগুলো এনে দেওয়ার পর তিনি রিচুয়াল শুরু করেন তার মতো করে। মাটির হাঁড়ি ভর্তি 7 ঘাটের পানি লাল গামছা দিয়ে তিনি মুখটা বেঁধে দেন ওই হাঁড়ির, এবং প্রায় আধা ঘন্টা পর তিনি রিচুয়াল বন্ধ করেন আর আলহামদুলিল্লাহ বলে একটি মুচকি হাসি দেন, বলেন কাজ সম্পন্ন হয়েছে। তখন হাঁড়ির মুখ খুললেন এবং দেখা গেল হাঁড়ির ভিতরে অদ্ভুত কিছু জিনিস। তিনি আমাকে হাঁড়ির মধ্যে হাত দিতে বললেন। আমি হাত দিয়ে দেখি একটি মরা কবুতর এবং অনেকগুলো তাবিজ। আমাকে সবগুলো তুলতে বললেন তিনি। আমি সবগুলো তুলে তার কাছে দিলাম। তখন সে তাবিজগুলো খুলে আমাকে দেখায় যে কি লেখা ছিল। বাড়ির অনেকেই সেটা দেখেছিল, বিশেষ করে আমার আম্মা, আব্বা। দেখা গেল ছোট একটি কাগজে লাল রং দিয়ে একটি মানুষের আকৃতি আঁকানো। ওই দাদু বলেছিলেন এটি সিঁদুর দিয়ে আঁকানো হয়েছে এবং ওই মানুষের আকৃতির উপর একটি গুণ চিহ্ন মানে ক্রস চিহ্ন দেওয়া হয়েছে। সেই সাথে কিছু নখ, সামান্য কাপড়, এই কিছু জিনিস ছিল। এগুলো দেখানোর পর সেই বৃদ্ধ বয়সী দাদু সবগুলো তাবিজ নষ্ট করে দেন। এবার কবুতরের কথায় আসা যাক। কবুতরটি নাকি একটানে মাথা আলাদা করার পর এই কালো জাদু করা হয়েছে। কবুতরটি যদিও মারা গিয়েছিল, কিন্তু কবুতরটি যখন রোদে শুকিয়ে যাবে তখন আমিও নাকি আস্তে আস্তে শুকিয়ে যেতে থাকবো। এভাবেই একটা সময় আমি শেষ হয়ে যাব। আর আমি যে কালো ষাঁড় গরু এবং ট্রাক দেখেছিলাম এবং বিশাল বড় সাপ দেখেছিলাম, এগুলো শুধু ভয় দেখানোর জন্য ছিল। একটি ভয়ানক পিশাচ এই জিনিসগুলো করছিল। আর কবুতরটি সদ্য ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে আমার উপর প্রয়োগ করা হয়েছিল, কবুতরের যেই জাদুটি, যার কারণে এটি খুব বেশি ক্ষতি আমাকে করতে পারেনি। 1 দিন বা সর্বোচ্চ 2 দিন হবে ওই কবুতরের ওই বিষয়টি করা হয়েছিল, এবং এ যাবৎকাল পর্যন্ত যত কিছু করা হয়েছে সব কিছু ওই হাড়ির মধ্যে চলে আসে। ওই বৃদ্ধ দাদু সবকিছু নষ্ট করে দিয়ে আমাকে দুধ দিয়ে গোসল করে দেন এবং বলেন ইনশাল্লাহ আর কখনো সমস্যা হবে না তোমার সাথে। এখন আসি সেই বৃদ্ধ লোকটির কথায়। তিনি কি চেয়েছিলেন পরে? না প্রিয় লিসেনার্স, তিনি বেশি কিছু চান নাই। তিনি শুধু আমার আম্মুকে বলেছিলেন অনেকদিন ধরে তিনি দেশি মোরগের মাংস এবং রুটি খাননি, এই খাবার কি আমাকে দিতে পারবেন? তখন আমার আম্মু তার কথায় হেসে দিয়ে বলেন যে আপনি আল্লাহর রহমতে ওসিলা হয়ে আমার ছেলেকে সুস্থ করেছেন, আর আপনি এই জিনিস খেতে চেয়েছেন যে মোরগের মাংস দিয়ে রুটি খাবেন, আমি এটা খাবার খাওয়াতে পারবো না, এটা কি কোনো কথা হলো? তখন খাবার তৈরি করা হয়। তিনি খাবারকে অনেক খুশি হয়েছিলেন, আমাকে দোয়া করেছিলেন, আমাদের পরিবারের সকলের জন্য দোয়া করেছিলেন, এবং তিনি আমাদের বাড়ি থেকে পরবর্তীতে চলে গিয়েছিলেন। তিনি আসলে কোথা থেকে এসেছিলেন, আবার চলে গেলেন, তার বাড়ি কোথায় ছিল, বিষয়টি খুব বেশি জানা যায় না। তবে তিনি তার এলাকার নাম বলেছিলেন। আর বিভিন্ন ব্যস্ততায় আমার আব্বু সেখানে গিয়ে তার খোঁজ খবর নিতেও পারেননি। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এই রাতুল ভাই যিনি এই ঘটনাটি পাঠিয়েছেন, তিনি লিখেছেন এই ঘটনা লিখতে তিনি প্রায় 2 সপ্তাহ সময় নিয়েছেন, কারণ উনি বিদেশে থাকেন, সেখানে তো আসলে ফ্রি সময় পাওয়া খুব মুশকিল। তারপর রমজান মাস চলছে। তো অসংখ্য ধন্যবাদ রাতুল ভাইকে, তিনি অনেক কর্মব্যস্ততার মধ্যেও আমাদের লিসেনারদের উদ্দেশ্যে একটি ঘটনা পাঠিয়েছেন, ব্ল্যাক ম্যাজিকের ঘটনা। আশা করছি আপনার কাছ থেকে ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আরও ঘটনা পাবো। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি আশা করছি আপনাদের ভালো লেগেছে। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের ঈদ স্পেশাল এপিসোডের 3য় আয়োজনের শেষ ঘটনায়। প্রিয় লিসেনার্স, আশা করছি যে 4টি ঘটনা এখন পর্যন্ত আমরা আপনাদেরকে শোনানোর চেষ্টা করেছি, এই ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। চলুন শুনে আসি আমাদের শেষ ঘটনাটি। তো এবারের ঘটনাটি মূলত আমাদেরকে পাঠিয়েছেন হাফিজ ভাই, ওনার বাড়ি চুয়াডাঙ্গা জেলার। আর পহেলা বৈশাখে কিন্তু ওনার একটি ঘটনা আমরা শেয়ার করেছিলাম, যেটা অনেকেরই ভালো লেগেছে। তো আপনাদের মূল্যবান মতামত এবং কমেন্ট যেগুলো করেছেন তাতে উদ্বুদ্ধ হয়ে উনি আরও ঘটনা আমাদেরকে পাঠাচ্ছেন। ইনশাল্লাহ আমরা আশা করব আপনাদের গঠনমূলক মতামত এবং সুন্দর সুন্দর কমেন্টগুলো
আপনারা পাঠাবেন, অবশ্যই 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 পাঠাবেন। এবং আমাদের কোন কোন ঘটনাগুলো স্পেশালি আপনাদেরকে মানে বেশি আনন্দ দিতে পেরেছে সেই ঘটনাগুলোর নামও কিন্তু আপনারা আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ। চলুন আমরা মূল ঘটনাতে চলে যাচ্ছি। তো ঘটনাটি মূলত ওনার গ্রামেরই একটি ঘটনা, আর সঙ্গত কারণে উনি ওনার গ্রামটি যে কোনটি এটি আমাদেরকে উল্লেখ করতে নিষেধ করেছেন, যার কারণে সেটি উল্লেখ করছি না। তো যে ঘটনাটি মূলত এখন আমরা বলবো, এই ঘটনাটি সম্পর্কে ওই গ্রামের অনেকেই অবগত রয়েছেন। আর ঘটনাটি মূলত যার সঙ্গে ঘটেছিল তিনি এই হাফিজ ভাইয়েরই প্রতিবেশী একজন দাদা, আর দাদার পুরো নাম হচ্ছে আলমগীর। সবাই তাকে আলম বলেই ডাকতো। আর যারা এখন ইয়াং জেনারেশন যারা আছেন তারা তাকে আলম দাদা বলে চেনেন আর কি। আর উনি মানুষ হিসাবে কিন্তু খুবই একটা অমায়িক মানুষ, আর সহজ সরল মানুষ হিসেবেও তাকে সবাই যথেষ্ট পরিমাণে শ্রদ্ধা এবং সম্মান করে। আর উনিও খুব একজন সজ্জন ব্যক্তি, সবার সাথে খুব ভালো আচরণ করেন। বর্তমানে ওনার বয়স প্রায় 85 বছরের মতো আর কি। উনি এখনও জীবিত আছেন, তবে বার্ধক্যজনিত বিভিন্ন রোগের কারণে তিনি অনেকটাই শয্যাশায়ী হয়ে আছেন। ঘটনাটি যখন ঘটে তখন সময়কাল 1987-88 সাল বা এরকমের কাছাকাছি কোনো একটা সময়, আগে পরে এরকম কিছুটা হতে পারে আর কি। আর যখন ওই আলম দাদার সাথে ঘটনাটি ঘটে তখন ওনার বয়স ছিল 50 বছর বা এরকম আশেপাশের বয়স আর কি। তো মূল ঘটনাতে আমরা চলে আসি। ওনার মূল পেশা ছিল কৃষিকাজ। একবার কি করেন, ওনার প্রতিবেশী এক ব্যক্তির কাছ থেকে তিনি 3 বিঘা জমি লিজ বা বন্ধক নেন। আর লিজ বা বন্ধক বলতে বোঝায় যে একজনের জমি অন্যজন নির্দিষ্ট একটা সময়ের জন্য ব্যবহার করবে, বিনিময়ে তাকে টাকা বা ফসলের একটা অংশ আর কি দেবে আর কি, যিনি জমির মালিক তাকে। এটা তো অনেকে আমরা জানি। তো আলম দাদা 3 বিঘা জমিতে কলা গাছ লাগান। কলা গাছ বড় হতে থাকে, নির্দিষ্ট একটা সময় পরে গাছে প্রচুর পরিমাণ কলা আসে। যাই হোক, কলা যখন পাকার সময় হয় তখন রমজান মাস চলে আসে। আর রমজান মাসের শেষ দিকে মানে 20 রোজার পরের দিকে তখন কলা পুরোপুরি পেকে যাবে, মানে একদম গাছ পাকা কলা। তখন বিক্রি করলে বেশ ভালো একটা প্রফিট হবে আর কি। তো উনি মোটামুটি প্রতিদিনই ওই গাছ পাহারা দিতে শুরু করেন। আর উনি খুব খুশি যে গাছে অনেক কলা ধরেছে। আর রমজান মাসে কিন্তু ফলের দাম একটু বেশি হয়ে থাকে, এই কারণেও আলম দাদা একটু খুশি ছিলেন। উনি চিন্তা করেন যে 20-22 রোজা হলে সব কলা একবারে কেটে ট্রাকে করে ঢাকায় পাঠাবেন, তাতে দামটাও একটু বেশি পাওয়া যাবে। তো আলম দাদা কলা বাগান পাহারা দেওয়া শুরু করেন। আর শুরুতেই আমরা বলেছি যে আলম দাদা কিন্তু খুব ভালো একজন মানুষ ছিলেন বলতে এখনও আছেন অবশ্যই। গ্রামে সহজ সরল মানুষ হিসাবেও ওনাকে তো সবাই খুব ভালোবাসেন। ওনার একটা বড় গুণ ছিল যে উনি যদিও লেখাপড়া অতটা হয়তো বা জানতেন না, আর গরিব মানুষ ছিলেন, কিন্তু ওনার ব্যক্তিত্ব বা পার্সোনালিটি ছিল অসাধারণ। এই বিষয়টা সবাই স্বীকার করে। তো আলম দাদা যখন বাগান পাহারা দেওয়া শুরু করেন তখন মোটামুটি গরম পড়েছিল। আর তখন যে গরমকাল ছিল বিষয়টা এরকম নয়, মানে কোনো কারণে ওই সময় একটু গরম বেশি পড়েছিল, হিট ওয়েভ যেটা আমরা বলি আর কি। তো রাতে একাই বাগান পাহারা দেওয়া শুরু করেন তিনি। দাদা বাগানে বাঁশের তৈরি একটা মাচাল তৈরি করেন। সাপ বা অন্য পোকামাকড়ের হাত থেকে বাঁচতে ওই মাচালটা 3 থেকে 4 ফুট উঁচু ছিল, বাঁশ দিয়ে খুঁটি করে সেটা তৈরি করা। আর তার উপরেই ওই বাঁশের মাচাল দিয়ে নিজেকে সুরক্ষার জন্য একটা শেডও তৈরি করেছিলেন মাচালের উপরে। এশার নামাজের পরে খাবার খেয়ে বাগানে আসতেন এবং ফজরের আজান দিলে উনি বাগান থেকে বের হয়ে বাসায় চলে যেতেন। তো আলম দাদা প্রথম রোজার রাতে তিনি তারাবির সালাত আদায় করে বাসায় যান এবং বাসায় গিয়ে রাতের খাবার খান এবং খাওয়ার জন্য পানি, মানে বিশেষ করে সাহরির সময়, এবং প্রয়োজনীয় অন্যান্য কিছু খাবার সাথে করে নিয়ে বের হন, সাথে 5 ব্যাটারির একটি লাইট। ওই সময় তো এরকম চার্জার লাইট ছিল না, 5 ব্যাটারির লাইট, 3 ব্যাটারির লাইট, এরকম লাইট পাওয়া যেত। বলে রাখা ভালো যে আলম দাদার বাড়ি থেকে কলা বাগানের দূরত্ব ছিল পায়ে হেঁটে 20 থেকে 25 মিনিট। বাসা থেকে বাগানে আসা যাওয়ার পথে একটা বড় জলাশয় ছিল, মানে বড় একটা পুকুরের মতো। আর জলাশয়ে পার হওয়ার পর একটা বিশাল আম বাগান ছিল। ওই আম বাগানের মধ্য দিয়ে যেতে হতো, আম বাগানটা পার হয়ে হচ্ছে ওই কলার বাগান।
তো দাদা বাড়ি থেকে সবসময় মানে খাওয়া দাওয়া করেই বের হতেন প্রয়োজনীয় খাবার নিয়ে। তো যেটা হয় সেটা হলো উনি ওই রাত্রে, যে রাত্রে ঘটনাটির সূত্রপাত হয়, উনি আম বাগানের কাছাকাছি আসতেই আলম দাদা হঠাৎ করে খেয়াল করেন যে বাগানের ভেতর থেকে জোরে পাখি ডাকার আওয়াজ হচ্ছে। মানে পাখি মারামারি করলে যেরকম আওয়াজ হয় না, ঠিক ওই রকম, মানে স্বাভাবিক আওয়াজ না। এবং বাগানের ভেতরে মনে হচ্ছে খুব জোরে বাতাস বইছে, ঝড় না কিন্তু খুব বাতাস, কিন্তু বাইরে কিন্তু বাতাস না, বাইরে কোনো বাতাস নেই, বাইরে বেশ গরম। তো কিছুক্ষণ পর আলম দাদা বাগানে ঢোকেন। তখন একটা জিনিস তিনি খেয়াল করেন যে উনি বাগানের ভিতরে ঢোকার সাথে সাথে এতক্ষণ যে বাতাস ছিল সেই বাতাস বন্ধ হয়ে যায়। আর বাগানটি যেহেতু অন্ধকার ছিল, আলম দাদা কী করেন যে ওনার হাতে যে টর্চ লাইটটি ছিল সেই টর্চ লাইটটা জ্বালান। তখন উনি দেখতে পান দুটি কালো পাখি একটি সাদা পাখিকে আক্রমণ করছে। সাদা পাখির তুলনায় কালো পাখি দুটি অনেক বড়, 3 গুণ 4 গুণ আকারে বড় হবে আর কি। ওনার লাইটের আলো পাখির গায়ে পড়ার সাথে সাথে কালো পাখি দুইটা খুবই বিদঘুটে শব্দ করতে থাকে এবং একভাবে আলম দাদার দিকে তাকিয়ে থাকে। মনে হচ্ছে যে আলম দাদার এই সময় বাগানে আসার কারণে পাখি দুইটা খুবই ক্ষিপ্ত। আর উনি আবার পাখি দেখে চিন্তা করে, জীবনে তো কত পাখি দেখলাম, কিন্তু এত বড় আকৃতির পাখি তো দেখলাম না, এটা কোন প্রজাতির পাখি এটাও তো বুঝলাম না। এটা কি না ঈগল পাখি, না চিল, না কাক, এটা কি ধরনের পাখি? আর পাখি এই ধরনের বিটঘুটে আওয়াজ করে নাকি? এরকম আওয়াজও তো কখনো শুনি নাই পাখির। তো উনি এটা চিন্তা করছেন। আর কি হয়, আলম দাদা কৌতূহলবশত ওই পাখিগুলোর দিকে এগিয়ে যান যে কি রে, এত বড় পাখি, কি এইটা? তো আলম দাদা যখন ওই পাখিগুলোর দিকে এগিয়ে যাওয়া শুরু করেন, তখন কালো পাখি দুটি আরও প্রকাণ্ড শব্দ করে বিটঘুটে মানে আওয়াজ করে চারদিকে উঠতে থাকে এবং বাগান থেকে বের হয়ে চলেও যায়। তো দাদা ওই পাখি দেখে তো অবাক হয়েছিলেন, কিছুটা ভয় পেয়েছিলেন, কিন্তু ওই যে আর একটা পাখি ছিল সাদা পাখি, ওই পাখিটাকে আক্রমণ করেছিল ওই দুইটা পাখি। তো উনি কি করেন, ওই সাদা পাখিটার দিকে যান, দেখেন যে সাদা পাখিটা মাটিতে পড়ে আছে, একটি ডানা এবং একটি পা ভেঙে গেছে, রক্ত পড়ছে এবং পাখিটা খুবই ক্লান্ত। যেহেতু আলম দাদা নিজে দেখেছে যে দুইটি কালো পাখি তার উপর আক্রমণ করেছে এবং ওই দুইটা সাদা পাখির থেকে আকারে বেশ বড় ছিল, এই জন্য কোনোভাবেই সেটা তো পারেনি, ওই সাদা পাখিটা আক্রমণ প্রতিহত করতে পারেনি। আর এই কারণে সাদা পাখির আঘাতের পরিমাণটা বেশিই ছিল। তো পাখিটা দেখে ওনার খুব মায়া হয়। তো আলম দাদা কী করেন, ওনার খাওয়ার জন্য যে পানিটা উনি এনেছিলেন সাথে করে, ওই পানি থেকে মানে পানিগুলো ওই পাখির মাথায় ঢালেন। তো উনি খেয়াল করেন পাখির গায়ে যখন তিনি পানি ঢালছেন, পাখিটা বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছে। তো ওনার কাছে ওই সময় যে পানি ছিল তা পুরোটাই ওই পাখির শরীরে ঢেলে শেষ করে ফেলেন। তখন উনি পাখিটাকে আলতো করে কোলে নিয়ে তুলে আবার পেছনের দিকে আসেন, ওই যে যেখানে একটা জলাশয় ছিল বা পুকুরের মতো ছিল ওইখানে উনি নিয়ে আসেন। উনি বুঝতে পারেন যে ওনার কাছে যতটুকু পানি ছিল এই পানিটা আসলে যথেষ্ট নয় পাখিটার জন্য, পাখিটাকে সুস্থ করার জন্য। তো উনি জলাশয়ে এনে ওই পাখিটাকে সুন্দর করে গোসল করান এবং পানি খাওয়ান, ওই পুকুরের পানি খাওয়ান। তারপর নিজের কাছে যে গামছা ছিল সেই গামছা দিয়ে পাখিটার শরীরটা খুব সুন্দর করে আলতোভাবে মুছে দেন। আর ওই গামছাটা টুকরো টুকরো করে পাখির পা এবং ডানায় উনি বেঁধে দেন, যাতে করে পাখিটা সুস্থ হয়ে যায়। তারপর উনি আবার পাখিটাকে কোলে নিয়ে আম বাগানের ভেতর দিয়ে ওনার কলা বাগানের উদ্দেশ্যে রওনা হন। তো আলম দাদা যখন আম বাগানটা পার হয়েছেন, তখন উনি দেখেন যে ওনার পথে দুটি কালো রঙের কুকুর পথ আগলে দাঁড়িয়ে আছে। মূলত উনি যখন ওই কলার বাগানে ঢুকবেন তার ঠিক আগ মুহূর্তেই এটা ঘটে। আম বাগান পার হয়ে কিছুটা হেঁটে তারপর কলা বাগান, ওই কলা বাগান ঢোকার আগে ওই দুইটা কুকুর তার পথ আগলে দাঁড়িয়ে আছে এবং ঘেউ ঘেউ করছে। তো উনি যেটি করেন সেটা হলো, ওনার হাতে তো টর্চ লাইট ছিল 5 ব্যাটারির, আবার ওনার কোলে আবার ওই পাখিটা। এখন কি করবেন উনি বুঝতে পারছেন না। উনি ওনার হাতের টর্চ লাইট দিয়েই ওই কুকুর দুটিকে তাড়ানোর চেষ্টা করছেন, কিন্তু কুকুরটা কিন্তু কোনোভাবে পথ ছাড়ছে না। এখন বাধ্য হয়ে উনি ওই টর্চ লাইট এবং ওই কোলে পাখিটা নিয়েই এক পাশে হেঁটে যান। এক পাশে হেঁটে গিয়ে ওই যে একটা বেড়া ছিল, ওই বেড়ার একটা ডাল ভাঙতে গেছেন যে কুকুরটাকে এবার মেরে তাড়ানো ছাড়ার কোনো উপায় নেই। তখন হঠাৎ করে দাদা খেয়াল করেন ওই কুকুর দুটো এখন আকাশের দিকে তাকিয়ে আছে, সোজা আকাশের দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করছে। আর অল্প সময়ের মধ্যেই তারা ঝেড়ে দৌড় দিয়ে কোথা থেকে যে কোথায় চলে গেল তা খুঁজেই পাওয়া গেল না।
মনে হলো আকাশ থেকে কিছু একটা আশা দেখে প্রচণ্ড ভয় পাচ্ছে, কিন্তু আলমদাদা আকাশের দিকে তাকে দেখেন না, কিছুই তো নেই। যাই হোক, উনি কলা বাগানে চলে আসেন। এর মধ্যে আর অস্বাভাবিক কিছু ঘটেনি। আর ওনার কলা বাগানের মধ্যে ওই পাখি বা কুকুর কিছুই আর উনি দেখেননি। আর উনি যেটি করেন সেটা হলো, ওই কলা গাছে তো কলাটা কিছু পেকেছিল, এর মধ্যে বেশ পাকা যে কলাটা ওনার কাছে মনে হয়েছে, ওই কলাটা ছিঁড়ে এনে ওই পাখিটাকে খাওয়াতে থাকেন। তো পাখিটাও সেটা খুব ভালো করেই খেতে থাকে। এখন যেহেতু রাত হয়ে গিয়েছিল, ওদিকে আবার সাহারি করতে হবে, তো উনি চিন্তা করেন যে পানি তো শেষ, এখন কি করি। ওই চিন্তা করতে করতে আসলে উনি শুয়ে পড়েছেন, কারণ ওই আশেপাশে কল ছিল না, আর পুকুরের পানিটা উনি আসলে খান না, ওটা কলের পানি ছিল। যাক, উনি ওরকম একটা চিন্তা করতে করতে শুয়ে পড়েন, আর পাখিটাকে ওনার পাশেই রেখে দেন উনি। পাখিটা যদি আবার বের হয়ে না যায়, আর মাচালের সামনে পেছনে একটু ঢেকে রাখেন আর কি। তো উনিও ঘুমানোর চেষ্টা করছেন, এবং পাখিটাও খুব শান্তভাবে তার পাশেই শুয়ে আছে। তো এর মধ্যে কি হয়, কতক্ষণ ঘুমিয়েছেন উনি ঠিক জানেন না। হঠাৎ করে উনি ওনার ওই মাচালের বাইরে একটি শব্দ পান। মনে হচ্ছে ওখানে কোনো মানুষ এসেছে বা হাঁটাচলা করছে। তো উনি চিন্তা করেন কোনো চোর টোর এলো কিনা। উনি এই চিন্তা করেছেন যে কোনো চোর টোর আসলো কিনা, একটু দেখার দরকার। তো উনি যে কাজটি করেন সেটা হলো, উনি ওনার মাচাল থেকে বের হন। উনি বের হয়ে দেখেন যে লম্বা আলখেল্লা পরে একজন লোক, দেখে অনেকটা পাগলের মতো মনে হচ্ছে, কিন্তু মানে আবার ভাবছেন যে যে পোশাক, এই পোশাকটা ছিল পাগলের মতো না, কিন্তু চেহারা স্রোত দেখে অনেকটা পাগলের মতো মনে হচ্ছে। তো ওই বৃদ্ধ তাকে বলেন যে, বাবা, আমাকে দেখে ভয় পেও না, আমি চোর ডাকাত না, আমাকে দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই, তোমার সাথে একটু কথা বলতে আসছি। তো ওই আলমদাদা কিন্তু একটু নড়ে চড়ে বসেন যে কি ব্যাপার, এই লোকটা কি রাতের বেলা এসে কথা বলতেছে, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে ক্ষতি করার, উনি ঠিক বুঝতে পারছেন না আসলে। তখন ওই লোকটা বলেন যে, তুমি তো আমার অনেক বড় উপকার করেছ, তো তোমার ভয়ের কিছু নাই, আমি আসলে মানুষ নই, আমি জিন। তো এই জিনের কথা শুনে আলমদাদা কিন্তু ভয় পান না, উনি আরও উল্টো চিন্তা করেন। উনি চিন্তা করেন যে এই বাগান পাহারা দিচ্ছি, এই জিন সেজে এসে কেউ আমাকে ভয় দেখাচ্ছে যাতে আমি বাগান পাহারা না দিই, আর এই সুযোগে এই পাকা কলার কাঁদি যা আছে সব চুরির মহোৎসব শুরু হয়ে যায়। উনি এই চিন্তা করেছেন। তো এই চিন্তা মানে এই ভাবনা থেকে আসলে ওনাকে দেখে ভয় তো দূরের কথা, আরও উনি বিরক্ত হচ্ছেন। পরে ওই বৃদ্ধ ব্যক্তিটি আলমদাদাকে বলেন, তুমি আমার নাতিকে বাঁচিয়েছ, তোমার কি মনে পড়ে যে কিছুক্ষণ আগে একটা পাখিকে তুমি উদ্ধার করে নিয়ে এসেছিলে? তখন হচ্ছে ওই আলমদাদা পেছন দিকে তাকান, যে পাখিটা উনি নিয়ে আসে, দেখে যে ওখানে পাখি নেই, আর উনি যে গামছা দিয়ে বেঁধে রেখেছিলেন বিভিন্ন ক্ষতস্থান, ওই টুকরোগুলো ওখানে পড়ে আছে, কিন্তু পাখিটা নাই। তখন উনি ভয় পান যে আরে তাই তো, এইটা তো মনে হয় জিন। তখন ওই জিনটি আবার তাকে আশ্বস্ত করে, তোমার ভয়ের কোনো কারণ নাই, তুমি অনেক বড় একটা উপকার করেছো, তুমি যাকে বাঁচিয়েছো সেটা হচ্ছে আমার নাতি। আমি আর আমার নাতি মিলে বের হয়েছিলাম, আমরা যখন বের হয়ে আসছি এদিকে, তখন আমার এক পুরনো বন্ধু, জিন বন্ধুর সাথে দেখা হয়ে যায়। তখন আমি ওর সাথে গল্পে মজে যাই। তখন আমার নাতি বলে যে, দাদা তুমি গল্প করো, আমি আশপাশ থেকে একটু ঘুরে আসি। তখন আমি বলেছিলাম যে তুমি কিন্তু ওই আম গাছের ওই আম বাগান বা এদিকে ওদিকে যেও না, এইটুকের মধ্যে থাকো। তখন ও আসলে যায় নাই। এখন সমস্যা যেটা হয় সেটা হলো যে আমরা হচ্ছি ভালো জিন, এবং আমার ছেলে সেও খুব ভালো জিন। আমরা দুষ্টু জিনদেরকে মাঝে মাঝে শায়েস্তা করি, যে জিনগুলো মানুষকে উৎপাত করে। তো এরকম দুটি পিশাচ শ্রেণীর জিনকে আমার ছেলে খুব শাস্তি দিয়েছিল, এবং ওই শাস্তির কারণে ওই পিশাচ জিন দুটি সবসময় আমাদের পিছনে লেগেছিল কখন ক্ষতি করার চেষ্টা করবে, এই চিন্তায়। তো সুযোগ পাচ্ছিল না, আর আমার নাতিকে একা একা দেখে এই সুযোগটা তারা পেয়ে যায়, এবং এই সুযোগে তারাও দুটি ভয়ানক কালো পাখির আকৃতি ধারণ করে আমার ওই নাতির উপরে অ্যাটাক করে। আমার নাতিকে মেরেই ফেলতো, কিন্তু তুমি ওই সময়ে আল্লাহর ফেরেশতার মতো এসে পড়ার কারণে ওরা ওইভাবে তাকে মারতে পারেনি, ওরা ওখান থেকে পালিয়ে যায়। আমরা দূরে কথা বলছি, আমরা তখনও বুঝতে পারিনি কি হচ্ছে,
কিন্তু পরবর্তীতে আমরা যখন মানে কথাবার্তা শেষ পর্যায়ে চলে আসছি, তখন হঠাৎ করে দেখি যে দূরে আমার নাতিকে কোলে নিয়ে তুমি আসছো, আর ওই সময় দুটো কুকুর তোমাদের পথ আগলে ধরে রেখেছে। তখন বুঝতে পারি সর্বনাশ হয়ে গেছে। তখন দ্রুত আমরা আসতে থাকি, আর ওই সময় ওই কুকুর দুটি আকাশের দিকে তাকিয়ে আমাদেরকে দেখছিল এবং ওখান থেকে পালিয়ে চলে যায়। আমার নাতিকে আমরা নিয়ে গেছি, ওর চিকিৎসা চলছে, ইনশাল্লাহ খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। তো বাবা, তোমাকে আমি একটা আংটি দিলাম, এই আংটিটা তুমি কাছে রাখো, এটা উপহার স্বরূপ। এই আংটির যে অলৌকিক ক্ষমতা রয়েছে তা নয়, এটা এটা হাতে রাখার পর আমাদেরকে ডাকলেই যে আমরা চলে আসবো তা নয়, এটা একটা উপহার আমাদের তরফ থেকে, তোমাকে একটা উপহার দিলাম মাত্র। তো উনি এই আংটিটি নেন এবং নেড়ে চেড়ে দেখেন বেশ সুন্দর একটা আংটি। তো ওই সময়ে ওই বৃদ্ধ জিনটি তার কাছ থেকে সালাম দিয়ে আবার বিদায় নিয়ে চলে যান। তো ফজরের আজানের আগে ওনার কাছে যতটুকু খাবার ছিল, তো উনি কোনো মতো খান, ওনার কাছে পানি ছিল না, এই জন্য ওনাকে দ্রুত আবার বাসার দিকে যেতে হবে পানি খাওয়ার জন্য। এই জন্য সাহারির বেশ অনেকক্ষণ আগে উনি খাবার টাবার খেয়ে আবার উনি বাড়ির দিকে চলে যান। পথে কোনো সমস্যা কিছু হয়নি। তো উনি বাড়িতে গিয়ে ওনার ওয়াইফের কাছে সব ঘটনা খুলে পড়েন। ওনার ওয়াইফও খুব নামাজ কালামী ছিলেন, পরহেজগার ব্যক্তি ছিলেন। তো উনি তখন তার স্বামীকে বলেন যে বিষয়টা আসলে মানে চেপে যেতে হবে, কারণ এই বিষয়টা আসলে কাউকে বলা যাবে না, মানুষকে এই ধরনের বিষয়গুলো বলতে হয় না। যদিও তিনি বলতে নিষেধ করে যান না, কিন্তু তারপরে এই জিনিসগুলো গোপন রাখতে হয়। তো এরপরে 1-2 দিন বেশ স্বাভাবিক ছিল। এরপরে কি হয় যে যথারীতি উনি তারাবির নামাজ পড়ে উনি রাতের বেলা খাবার খেয়ে সাহারির জন্য প্রয়োজনীয় খাবার নিয়ে উনি যাচ্ছিলেন। উনি যখন যাচ্ছিলেন তখন রাত প্রায় 10টার মতো বাজে। ওই যে জলাশয়ের কথা আমরা শুরুতে বলেছিলাম, ওই জলাশয়ের পাশ দিয়ে উনি যখন যাচ্ছেন, হঠাৎ করে দেখেন যে ওই জলাশয়ের মধ্যে দুটো বাচ্চা ছেলে, মানে চাঁদের আলোতে বোঝা যাচ্ছে যে সাঁতার কাটছে। তো উনি চিন্তা করছেন যে এত রাত্রেবেলা এই গ্রামের কোন বাড়ির ছেলে এখানে সাঁতার কাটে। উনি বলে, এই তোরা কোন বাড়ির রে, এত রাত্রে এখানে সাঁতার কাটছিস কেন? তখন উনি দেখতে পান যে ওরা সাঁতার কাটা থামিয়ে দেয়। শুধু থামিয়ে দেয় বিষয়টা এরকম নয়, এই দুইটা দেখে মনে হচ্ছে যে একদম কুচকুচে কালো, মানে এত কালো যে তাদের চোখটাও দেখা যাচ্ছে না। মানে যদিও বা চাঁদের আলো ছিল, তারপরে তো কিছুটা হলেও বোঝা যায়। আর এর মধ্যে হঠাৎ একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। উনি ফিল করেন এবং দেখতে পান যে ওই পুকুরের ভেতর থেকেই ওই দুটা অবয়ব তারা হাত লম্বা করে, মানে একটার এক হাত আর একটার এক হাত, হাত লম্বা করে তার গলা চেপে ধরেছে। উনি তো বুঝতে পারেন যে খুব বড় একটা বিপদে পড়ে গেছেন। এদিকে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। ওই অবস্থায় উনি জোরে আল্লাহু আকবার বলে চিৎকার করতে থাকেন, তারপরেও কাজ হচ্ছে না। হঠাৎ করে ওনার মনে হলো পেছন থেকে একটা নরম হাত ওনার হাতের উপর এসে, মানে মাথার উপর এসে পড়লো। আর তখন ওই হাত দুটি ছেড়ে চলে যায়। ওই হাত দুটি ছোট হতে থাকে আর কি, হতে হতে ওই যে পুকুরের ভিতর যেই দুটা অবয়ব ছিল ওদের কাছাকাছি চলে যায়, মানে ওটা তো ওদেরই হাত। এবং ওই দুইটা অবয়ব ঝপাত করে পুকুরের মধ্যে ডুব দেয় এবং আর ওদেরকে দেখা যায় না। উনি তখন পেছন দিকে তাকিয়ে দেখেন ওই যে সেই বৃদ্ধ লোকটি দাঁড়িয়ে আছে। তখন ওই বৃদ্ধ লোকটি বলেন যে, বাবা তোমার আংটি কোথায়? তোমাকে তো বলছিলাম যে আংটিটা সাথে রাখবা। তখন ওনার মনে পড়ে যে আংটিটা তো আজকে উনি আনেননি, ওনার ওয়াইফের কাছে দিয়ে রেখেছিলেন। তারপরে পরে উনি অবশ্য পড়েছিলেন, ওযু করার সময় আংটিটি খুলে রেখেছিলেন। তখন ওনার ছেলে আছে, ওই সময় ছোট ছেলে ছিল, 5-6 বছর বয়স ছিল, সে ওইটা নিয়ে খেলছে এবং সে দেবে না, ওই সময় কান্নাকাটি করছে, হাত থেকে নিলে কান্নাকাটি করছে। তো এই কারণে উনি ওটা রেখে এসেছিলেন। তখন ওই বৃদ্ধ জিনটি পরামর্শ দেন যে এটা এভাবে আর রেখে এসো না, চেষ্টা করো সবসময় পড়ার জন্য। তো এই পরামর্শ দেন, বলেন যে এখন তোমাকে আর কষ্ট করে আমের বাগানে, কলার বাগানে যেতে হবে না, আজকের পাহারাটা না হয় আমরাই দিয়ে দিব, কেউ আসবে না তোমার কলা চুরি করতে, তুমি যাও, বাড়িতে চলে যাও, আজকের মতো আসার দরকার নেই, কালকে এসো। তো উনি তার কথায় সম্মতি জানিয়ে সালাম দিয়ে ওখান থেকে বিদায় নেন, বাড়িতে চলে আসেন। বাড়িতে চলে আসার পর উনি ওনার ওয়াইফকে বলেন যে কি ঘটনা ঘটেছে। তো এভাবে চলে যাচ্ছিল। তারপরে ওই 20-22 রোজার দিকে উনি সব কলাগুলো কেটে ফেলেন, সবকিছু মানে সবকিছু স্বাভাবিকভাবেই হচ্ছিল আর কি। ঈদের ঠিক আগের রাত্রে, মানে চাঁদ রাতে একটি ঘটনা ঘটে। বাড়ির সবাই ঘুমিয়ে আছে, হঠাৎ করে বাড়ির দরজায় নক করছে কে যেন।
তখন বাইরে থেকে ডাকছে, আলম দরজা খোলো। এই ডাক কিন্তু ওনার স্ত্রীও শুনেছিলেন, ওনার ছেলেপেলেরাও শুনেছিলেন। তো দরজা খোলেন, দেখেন যে ওই বৃদ্ধ লোকটি দাঁড়িয়ে আছে এবং তার সাথে ফুটফুটে একটা ছেলে, ফুটফুটে সুন্দর চেহারা, মানুষের মতোই একদম, কিন্তু চেহারাটা অনেক সুন্দর এবং তার বয়স হবে 5 থেকে 6 বছর। মানুষ শিশুর 5 থেকে 6 বছর বয়সে যেরকম হয় কি ওর সেরকম। তার হাতে একটি গাছের চারা, ওই বাচ্চার হাতে, আর ওই মুরব্বির হাতে বেশ কিছু পোশাক এবং ফলমূল। তখন বলেন যে আগামীকালকে তো ঈদ, এই নাও কিছু পোশাক আছে তোমার বিবির জন্য এবং তোমার বাচ্চা কাচ্চার জন্য, এগুলা কালকে পরবা আর এই ফলগুলো খেও। আর এই হচ্ছে আমার সেই নাতি যাকে তুমি বাঁচিয়েছিলে। তখন সেই নাতিটাও আলম দাদাকে সালাম দেয়, চাচা আসসালামু আলাইকুম, এবং তার হাতে থাকা একটি গাছের চারা তাকে দেন। চাচা এই গাছের চারাটি নেন, এই চারাটি আপনি আপনার বাড়ির পাশে লাগাবেন। এই গাছটি যখন বড় হবে, এর থেকে যখন ফল হবে, এই ফল কখনো বিক্রি করবেন না। এই ফলটি, এই গাছের যে ফল হবে, এই ফল সবার জন্য, আপনার নিজেরও এই ফল গাছটি না, এটা সবার জন্য। আর এই ফল যখন নিচে পড়বে, এটি যে পাবে এটা তার, আপনি কখনো বলতে পারবেন না যে এটা আমাদের গাছ, এটা না, পথচারী যেই পাক এটা তার। আর যখন ফল পাকবে তখন প্রতিবেশী, নিজেরাও খাবেন, প্রতিবেশীদেরকেও দিবেন, কেউ চাইলে কখনো না করতে পারবেন না। তো এই কথা বলে তারা ওখান থেকে বিদায় নিয়ে চলে যান। তো ঘটনা আসলে মূলত এখানেই শেষ বলা চলে। কিন্তু ওই যেই বৃদ্ধ জিন, ওই জিনটি মাঝে মাঝে এসে কিন্তু আলমদাদার সাথে সাক্ষাৎ করত, কথা বলতো। কিন্তু বিষয়টা এরকম না যে আলমদাদার মধ্যে কবিরাজি কোনো ক্ষমতা বা এরকমের কোনো আধ্যাত্মিক ব্যাপার চলে এসেছিল, বিষয়টা এরকম নয়। আলমদাদা আগে যেভাবে স্বাভাবিক জীবনযাপন করতেন, এই ঘটনার পরেও স্বাভাবিক জীবনযাপনই করেছেন। ওই আংটির যে বিশাল কোনো অলৌকিক ক্ষমতা ছিল, বিষয়টা এরকমও নয়, এটা জাস্ট একটা উপহার হিসাবে তার কাছে ছিল। এখন প্রশ্ন হলো, ওই যে গাছের চারাটি দিয়েছিল, এটা আসলে কি গাছের চারা ছিল? প্রিয় লিসেনার্স, এটা ছিল একটা বেল গাছের চারা। এই বেল গাছটি এখনও রয়েছে। এই গাছটি ওই পরিবারের সদস্যরা কখনো কাটেনি। বাড়িঘর তৈরি করতে গিয়ে ওই বেল গাছটি প্রতিবন্ধকতা হয়েছে, কিন্তু ওই বেল গাছটিকে রেখেই তারা তাদের সকল পরিকল্পনা সাজিয়েছেন। যদি এমন কোনো পরিকল্পনার সামনে আসতো যে ওই বেল গাছটি কাটতে হবে, তখন সেই পরিকল্পনাটাই তারা বাদ দিয়ে দিতেন। ওই বেল গাছের যে ফল, বেল, অন্য বেল থেকে কিছুটা আলাদা, কারণ ওই বেলটি নাকি অন্যান্য বেল থেকে বেশ মিষ্টি। আমাদের যে হাফিজ ভাই ঘটনাটি পাঠিয়েছেন, উনি বলেছেন এই বেল গাছের বেল উনি একাধিকবার খেয়েছেন এবং খুব সুস্বাদু লেগেছে ওনার কাছে। আলমদাদা এখনও জীবিত আছেন, শুরুতেই বলেছি, উনি বার্ধক্যজনিত রোগে ভুগছেন, শয্যাশায়ী আছেন, ওনার সন্তানাদিরা এখনও জীবিত আছেন, বেল গাছটিও এখনও রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ হাফিজ ভাইকে চমৎকার একটি ঘটনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আর প্রিয় লিসেনার্স, আশা করছি আমাদের এবারের এপিসোডের প্রত্যেকটি ঘটনা আপনাদের ভালো লেগেছে। আর কোন এপিসোডটি ভালো লেগেছে, কোন ঘটনাটি স্পেসিফিকভাবে ভালো লেগেছে, সেগুলোও কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেল যারা নতুন রয়েছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ। সেই এপিসোডেও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন এবং লাইভে শুনবেন। যদিও বা পরে আপনারা আসেন, পরেও আপনারা শুনতে পারবেন, কোনো সমস্যা নেই, তবে লাইভে শুনে একটা আলাদা মজা রয়েছে। আশা করছি প্রিয় লিসেনার্স, আপনারা আমাদের প্রত্যেকটি পদক্ষেপকে এগিয়ে নিতে সর্বাত্মকভাবে সহায়তা করবেন। দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের এই এপিসোডগুলো শুনেছেন এবং শুনছেন বা পরে শুনবেন, সকলকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি এবং এবারের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।